হ্যাঁ, দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন পর আজকে তোমাদের সাথে আবারও আমরা হাজির হয়েছি। তোমাদের অনেকের পরীক্ষা চলতেছিল, এই জন্যই মূলত হচ্ছে আমাদের ক্লাসগুলো অফ রাখতে হয়েছিল। বাট এখন যেই সময়টা আছে, এখন খুব কার্যকরী সময়। ওয়েট, আমি একটু ক্লাসটা আগে শেয়ার করে নেই গ্রুপে। 1 মিনিট। ওকে, সো ক্লাসটা শেয়ার করে দিয়েছি গ্রুপে। ওকে, একটু ইয়াটা ঠিক করে নিই। ওকে, হ্যাঁ, সো আমি ক্লাসটি শেয়ার করে দিয়েছি। তোমরা অনেকেই জয়েন করেছো। সো আমাকে অডিয়েবল কিনা, আমাকে ভালো দেখা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা, এইটা কমেন্ট করো। তোমরা সবাই কেমন আছো এইটা কমেন্ট করো। তোমাদের সবার পরীক্ষা কেমন হয়েছে এইটা কমেন্ট করে জানাও। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই চলে এসেছো। নুরুন নাহার আইডি থেকে আছে। হ্যাঁ, এই আমার তো সবাই পরিচিতরাই আছে, ওই যে যাদের নিয়ে শুরু করেছিলাম সবাই কিন্তু আছে, আমাদের একদম পরিচিতরাই আছে। হ্যাঁ, কে কে আছে একটু দেখে নেই। নুরুন নাহার আইডি থেকে আসসালামু আলাইকুম, কেমন আছো, কেমন হয়েছে পরীক্ষা জানাবে। 5 শেয়ার ডান, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। চান মিয়া কোন আইডি থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হারিসা ইয়াসমিন আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? উম্মে হাবিবুল্লাহ আইডি থেকে আছে, নুসাইবা নূর আইডি থেকে আছে, সবাইকে আমি ওয়ালাইকুম সালাম দিয়ে দিলাম। সালিম জামান, হ্যালো, হাই, কেমন আছেন? সো হ্যাঁ, শেয়ার ডান। মিতা সাহা থেকে দীপান্বিতা, নুসাইবা নূর থেকে জান্নাতি স্বর্ণা। আপনারা এতদিন কি জুমে অ্যাপসে ক্লাস নিচ্ছিলেন? না, এতদিন আসলে ক্লাস নিচ্ছিলাম না, তোমাদের ক্লাসটা বন্ধ ছিল, তোমাদের পরীক্ষা চলতেছে বার্ষিক, এই জন্য তোমাদের ক্লাস অফ ছিল। সো আবার তোমাদের তো 31 তারিখ পরীক্ষা, আমাদের এখন যে সময়টা আছে আমরা প্রত্যেকটা দিন ধুমায়া হচ্ছে ম্যারাথন ক্লাস নিব, এবং এই ক্লাসগুলো হচ্ছে 110%, অর্থাৎ 100 থেকেও বেশি, শতভাগের থেকেও বেশি কনফিডেন্ট ওইভাবে সাজানো হয়েছে। এগুলো যারা করবে ওখান থেকে তোমাদের প্রশ্নে 100% কমন থাকবে ইনশাল্লাহ। ওকে, রিফাত আহমেদ মাদারীপুর থেকে, ওয়াজিহা হক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌসুমী আক্তার রনি থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি, কেমন আছো তোমরা সবাই? শেয়ার ডান। তো ক্লাস শুরুর আগে এখনের ক্লাসগুলো একটু তোমাদের সবার নিজ উদ্যোগে শেয়ার করতে হবে। দুইটা লাভ, একটা হচ্ছে তোমার আইডি থেকে তোমার টাইমলাইনে যদি তুমি শেয়ার করে রাখো তাহলে হচ্ছে স্পেসিফিক এই ক্লাসটি তোমার কষ্ট করে খুঁজতে হচ্ছে না, এবং তোমার শেয়ারের মাধ্যমে তোমার পরিচিত বা তোমার অন্যান্য বন্ধু বান্ধব যদি বেনিফিটেড হয়, সৃষ্টিকর্তা এটা তোমাকে পোষায় দেবেন। আবার বলছি, পোষায় দিবেন ইনশাল্লাহ। সো সবাই, হ্যাঁ ভালো আছি, সবাই একটু কমেন্ট করো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সাথে আমাদের যাত্রাটা হয়েছিল অষ্টম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি ব্যাচ। আমরা অক্টোবরে বোধহয় শুরু করেছিলাম, নভেম্বর ডিসেম্বর প্রায় চলে এসেছে, সামনেই তোমাদের পরীক্ষা। সো ইনশাল্লাহ শেষেও যারা আমাদের সাথে এখন পর্যন্ত আছো, আমি বিশ্বাস করি তোমরা তোমাদের জায়গা থেকে টপ রেজাল্ট করবে এবং তোমরা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত বৃত্তি পাবে। নবম শ্রেণীর আগমনী ব্যাচে ভর্তি হওয়ার প্রক্রিয়া একটু ভালো করে বলে দেন। অবশ্যই অবশ্যই হারিসা ইয়াসমিন, খুব চমৎকার ভাবে আজকে সবকিছু বলে দিব। পড়া যেভাবে সহজ করে বুঝাই, প্রসেসিং ও সব হচ্ছে বুঝাবো ইনশাল্লাহ। তো তোমরা কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো। এর মধ্যে ক্লাস শুরুর আগে ম্যারাথন ক্লাস হবে আজকে। শুরুর আগে আমি একটু কথা বলে নেই। আগমনী ব্যাচ শুধুমাত্র সুযোগ পাবে কারা? আগমনী ব্যাচ আমার এখানে লিখাই আছে। সো শুধুমাত্র সুযোগ পাচ্ছে হচ্ছে কারা? নবম শ্রেণীর যারা আছো তারা হচ্ছে আগমনী ব্যাচে সুযোগ পাচ্ছে। কারা?
নবম শ্রেণী, অর্থাৎ তোমরা যারা আমাদের এখানে অনেকেই ভর্তি হয়ে গিয়েছে। আমরা আসলে আমাদের তো এছাড়াও আমাদের তো পেইড ব্যাচ কিন্তু অলমোস্ট অনেক রানিং আমাদের এই শহরে, যে আমাদের যেখানে প্রতিষ্ঠান ময়মনসিংহতে, এখানে আমাদের অফলাইনে ব্যাচ আছে আর অনলাইনে তো আছেই, এবং তোমাদেরকে তো আমরা ফ্রি ট্রিট করতেছি, পড়াচ্ছি। সো আমরা চাই তোমাদের সাথে আমাদের সম্পর্কটা ভ্রাতৃত্বের লেভেলে চলে গেছে। মানে এই যে কিছু কিছু আইডি দেখো, দেখলেই ভাল লাগে, মানে তোমরা শুরু থেকে ছিলে, এখনো আছো এবং আমাদের সাথেই আছো। আশা করি তোমরা ভালো করবে। তো আমি আর মর্তুজা স্যার চিন্তা করতেছিলাম, যে আলোচনা করতেছিলাম যে স্যার, তো এই যে ওদের সাথে দেখেন, এই বাচ্চাগুলোর সাথে আমাদের একটা কানেকশন হয়ে গেছে, মানে আত্মিক স্পিরিচুয়াল একটা কানেকশন হয়ে গেছে, হ্যাঁ, যেটা একদম আত্মা থেকে হয়। সো ওদেরকে কি আমরা এইটাই কি ছেড়ে দিব একদম? তো ভাই বলতেছিলেন যে, তোমাদের মর্তুজা স্যার বলতেছিলেন যে, হেই আমাদের তো রানিং তো ব্যাচ আছেই, তাহলে ওদেরকে ওখানে আমরা নিয়ে নেই। তো পেইড ব্যাচ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট নবম, আমাদের যে পড়াশোনার স্ট্রাকচার বা প্যাটার্ন গুলো তোমরা তো সবাই জানো, যে আমরা প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্ট টপিককে এত বাস্তবিক, এত চমৎকার উদাহরণ দিয়ে পড়াইতে চেষ্টা করি। তুমি নিজে তো বুঝবেই, তুমি তোমার আরো 5-7টা বন্ধু বান্ধবদের বুঝাইতে পারবে ইনশাল্লাহ। আর পড়াশোনাটাকে হচ্ছে প্যারা নিয়ে মুখস্থ করতে হবে না, আমাদের সাথে ক্লাসে থাকলেই, হ্যাঁ, আমরা এতটুকু কনফিডেন্ট। তুমি হচ্ছে তোমার এলাকায়, ওনাদেরকে ছোট করছি না, তুমি তোমাদের সামনাসামনি যাদের সাথে পড়ো, ওইটা বুঝাইতে চাইছি, ওখান থেকে আমাদের ক্লাস কোনো অংশে কম হবে না, বরঞ্চ বেশি পাবে ইনশাল্লাহ, অতটুকু কনফিডেন্ট আমাদের। আচ্ছা, সো হ্যাঁ, ভর্তির ব্যাপারটা আমি একটু বলবো। আগমনী ব্যাচে তোমরা সুযোগ পাবে কি জানো? এখানে হচ্ছে তোমরা সব বিষয় হচ্ছে পড়তে পারবে। এই ব্যাচে হচ্ছে কি, তোমরা হচ্ছে সব বিষয় ম্যাক্সিমাম কি কি এখানে হচ্ছে তোমরা পাবে বাংলা দ্বিতীয় পত্র, এখানে তোমরা পাবে হচ্ছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, এখানে তোমরা পাবে জেনারেল ম্যাথ, এখানে তোমরা পাবে হায়ার ম্যাথ, এখানে ফিজিক্স পাবে, এখানে কেমিস্ট্রি পাবে, এখানে বায়োলজি পাবে, এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাবে, এখানে আইসিটি পাবে। কি পাবে না বলো তো? এখানে তোমরা সবগুলোই পাবে, এবং সবগুলো সাবজেক্টে এত চমৎকার ভাবে তোমাদের প্রিপারেশনটা নেয় দিব আমরা প্রতিশ্রুতিবদ্ধ তোমাদের কাছে। তোমরা আসলে তোমাদের আর বাইরে পড়তেই হবে না, ট্রাস্ট মি, তোমাদের আর বাইরে পড়তে হবে না আমাদের সাথে থাকলেই। সো মর্তুজা স্যারের সাথে এটাই কথা হয়েছিল যে এইটা তাদের সাথে আমাদের বন্ডিংটা এত ক্লোজ হয়েছে, আমরা 9-এ তাদেরকে ছাড়ছি না ইনশাল্লাহ, যারা আমাদের সাথে উইলিংলি আসতে চায়। এবং আমি প্রসেস বলার আগে একটু বলে নেই, আমরা কিন্তু অনেক শয়ে বা হাজারে স্টুডেন্ট কখনোই ভর্তি করাই না। কেন করাই না আমি বারবার এটা বলি, যে আমরা খুব লিমিটেড কিছু পোলাপান নেই, স্টুডেন্ট নেই। আমাদের টার্গেট হচ্ছে আমরা 20 জন বা 50 জনও যদি নেই, 50 জনই যেন তাদের জায়গায় একদম টপ নচ বা সর্বোচ্চ রেজাল্টটা করে। হ্যাঁ, প্রথম দিন থেকে আছি। হ্যাঁ, তোমরা সমস্যা নাই, শেষ করতে পারবা। তো দেখো, এখানে এই আগমনী ব্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমরা সব সাবজেক্ট পাবে। এটা হচ্ছে এবং এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কোর্স ফি রেখেছিলাম 8,000 টাকা। সব সাবজেক্ট পড়েও যদি 8,000 টাকা দিতে তুমি, ওটা কিচ্ছুই না। সব সাবজেক্ট পাচ্ছ তো এখানে। অনেকেই তুমি বাসায় একটা টিচার এনে পড়াইলে প্রতি মাসে তোমার 3 থেকে 4,000 টাকা দিতে হয় প্রতি মাসেই, একটা সাবজেক্টে 9-এ যখন ফিজিক্স বা ম্যাথ পড়বা। আর আমরা এখানে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট পড়াবো 8,000। কিন্তু যারা এই যে ডিসেম্বরের 16 মানে বিজয় তারিখ, আজকে কত তারিখ? ধরো 10 ডিসেম্বর, যারা 16 তারিখের মধ্যে বা 16 তারিখ পর্যন্ত ভর্তি হবে, তাদের আরো কম দিচ্ছি। মানে এটা হচ্ছে নামমাত্র টাকা। দেখো ভাই, এটা হচ্ছে নামমাত্র টাকা। তোমার বাসায় প্রাইভেটের 1 মাসের স্যালারি, তুমি যে বাসায় পড়াশোনা করো না, ওই প্রাইভেটের জাস্ট হচ্ছে ধরো ম্যাথ আর ফিজিক্স পড়ছো বাসায় না টিচার, উনারে 1 মাসেই যেই টাকা দিতে হবে, আমরা তোমাদের টোটাল হচ্ছে 6 মাস। আমাদের ডিউরেশনটা কি বলতো? 6 মাস, মানে অর্ধবার্ষিক পর্যন্ত এই টাকায় তোমরা সবকিছু পাবে আমাদের কাছে। সো এটা হচ্ছে অফার। 16 তারিখের পরে যদি আবার ভর্তি হও, তাহলে কিচ্ছু করার নাই। হ্যাঁ, এই পুরো মাসই ভর্তি চলবে, বাট 16 পর্যন্ত আমাদের অফার। হ্যাঁ, 16 পর্যন্ত হচ্ছে আমাদের অফার। 5,000 টাকায় ভর্তি হতে পারবে। দেখো, আমরা তো টাকা নিচ্ছি না, কথা মানে বলতে গেলে। এরপরেও এখানে তুমি ভর্তি হলে তুমি তো নিজেকে একদম কি প্রফেশনাল বা প্রো করে ফেলতে পারবে, মানে অনেক কনফিডেন্ট থাকবে তোমার সাবজেক্টগুলোতে। এবং এখানে ভর্তি হলে আমরা কিন্তু টি শার্ট দিচ্ছি একটা প্রিমিয়াম। এই যে তোমাদের প্রান্ত স্যার বা মর্তুজা স্যার যে চমৎকার টি শার্টটি পরে ক্লাস নেয়, সেম টি শার্টও আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। তোমরা হচ্ছে তোমাদের জায়গা থেকে এটা হচ্ছে পরিধান
পরিধান করে হচ্ছে আমাদেরকে ছবি পাঠাইলে আমরা দেখলে আমাদের ভালো লাগবে যে আমাদের স্টুডেন্ট। শুধু টি শার্টই না, দেখো তোমরা হচ্ছে আমাদের প্রিমিয়াম কিছু বইও পাবে, ফিজিক্স, ম্যাথ, আপাতত দুইটা তো পাচ্ছই, আরো আমাদের বইয়ের হচ্ছে কি মানে কাজ কিন্তু চলতেছে। আর এই যে বিশেষ করে এইগুলো হচ্ছে প্রিমিয়াম সাজেশনও আছে। হ্যাঁ, এসএসসি তে দেখো যারা এই যে তোমাদের বড় ভাইরা, হ্যাঁ ওদেরও কিন্তু মোটামুটি বুলেট সাজেশন। আমাদের বইগুলো এত বেশি প্রিমিয়াম, পড়লেই কমন, না পড়লেও কমন, বই উল্টাইলেই কমন, এতটুকু প্রিমিয়াম করা আছে। সবকিছু খুব সুন্দর ভাবে হচ্ছে ডেকোরেট করা। তো কি কি পাচ্ছ, এক মানে তুমি ৮,০০০ টাকা না ৫,০০০ টাকায় পেয়ে যাচ্ছে হচ্ছে সবকিছু। যেই ৫,০০০ টাকা মাত্র তোমার বাইরে প্রাইভেট পড়লে, বাসায় টিচার নিয়ে পড়লে ১ মাসেই কিন্তু যেটা দিয়ে দিতে হইতো, ইভেন আমরা ৬ মাস প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, হ্যাঁ গণিত, তারপরে বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছুই পড়াচ্ছ পারবা। তো এই হচ্ছে আমাদের আগমনী ব্যাচের সবকিছু। তো যারা যারা এখানে আমাকে একটু কমেন্ট করে জানাও যারা, হ্যাঁ পুরা বছর বলতে আমরা এটা আমাদের টার্গেট হচ্ছে 2টা সাইকেলে, আমাদের আগমনী ব্যাচ হচ্ছে সাইকেল 2-এ যাবে। দেখো এটা একটু ক্লিয়ার করে দেই, 2টা সাইকেলে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে অর্ধবার্ষিক পর্যন্ত, প্রথমটা হচ্ছে অর্ধবার্ষিক। হ্যাঁ, এই যে যারা ভর্তি হবে তাদেরকে আমরা অর্ধবার্ষিকের সিলেবাস কমপ্লিট করাবো। এরপরে আমরা দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা বার্ষিকের হচ্ছে আরেকটা বেসিক কোর্সে নিয়ে যাব তোমাদেরকে। হ্যাঁ, আরেকটা বার্ষিকের বেসিক কোর্সে যারা আমাদের সাথে থাকবে, যারা হচ্ছে পড়াশোনা করে হচ্ছে আমরাও দেখবো যে হ্যাঁ হ্যাঁ আমরা ইম্প্রোভাইজ হচ্ছে তোমাদের, তোমরাই যখন দেখবা যে আল্লাহ আমরা তো অনেক ভালো করতেছি। তো এই যে দেখো এইটা হচ্ছে কি, আচ্ছা এখানে যদিও লেখা যাচ্ছে না, আমি বলে দেই যে এইটা হচ্ছে আমরা 6 মাস পড়াবো তোমাদের অর্ধবার্ষিকের সিলেবাসটা। এইটার পরে হচ্ছে আমরা আরেকটা বেসিক কোর্স তোমাদেরকে দিব। তো কারা কারা আমাদের আগমনী ব্যাচে, আমাদের কিন্তু তোমাদের এখান থেকে 10 থেকে 12 জন অলমোস্ট ভর্তি হয়ে গেছে। এবং আমি বিশ্বাস করি আমাদের এখানে পরিচিত অনেকেই আছে, যে ফেসগুলো আছে আমি চিনি তাদেরকে, তারাও এখান থেকে ভর্তি হবে। ভর্তি হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ভর্তি হওয়ার জন্য আই রিপিট আরেকবার বলি, 3বার বলতেছি, ভর্তি হওয়ার জন্য আমাকে অথবা তোমাদের মর্তুজা স্যারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপে গেলে তোমাদের মর্তুজা স্যার অথবা আমাকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ফর্ম বা ডিটেল সবকিছু দিয়ে দিব, ওইখানে হচ্ছে তোমরা একদম ফিল আপ করে ভর্তি হয়ে যেতে পারবে। সো দেখো স্যার শুধু, হ্যাঁ হ্যাঁ অফলাইন ব্যাচ নাই, অনলাইনে। তো আমরা আসলে ক্লাসে চলে যাব। দেখো আমরা এখন ক্লাসে চলে যাব। কারা কারা, পেইডটা কি একসাথে আগে ক্লিয়ার করতে হবে না স্যার? পেইডটা কি বুঝে নাই? হ্যাঁ হ্যাঁ আগে ক্লিয়ার করতে হবে। 2বারের ব্যাপার না, এটা আমাদের সাইকেলটাই সাজানো এইভাবে। তোমাদেরকে আরো সহজ করে দিই, হ্যাঁ আরো সহজ করি তোমাদেরকে। এখন ভালো করে শোনো আমার কথা। তুমি 9-এ ওইটা যখন ফিজিক্স পড়বা, বাসায় টিচার আই না, তোমার 3,000 টাকা লাগবে গইন। হ্যাঁ আমি একটু সহজ করি, আমি আর একটু সহজ করে ক্লাসে চলে যাব। এই যে আমি ক্লাসে চলে যাব, কিন্তু হিসাবটা আগে বুঝাই, আমার ব্যাচের হিসাবটা আগে একটু বুঝাই আনি। হ্যাঁ ধরো তুমি হচ্ছে নবম বাসায় পড়বে, এই হিসাবটা একটু করায় আনি। হ্যাঁ, তখন তাহলে তোমাদের আর কথা হবে না যে অর্ধেক বছর পুরা বছর। তোমরা আগে দেখো টাকা আসলে দিচ্ছ কিনা, দিচ্ছই না হিসাবে। ধরো তোমার হচ্ছে বাংলা 2টা, হ্যাঁ প্রথম দ্বিতীয়, ইংরেজি 2টা, হ্যাঁ গণিত 2টা, নবমে পদার্থ রসায়ন জীববিজ্ঞান, বুঝছো এটা খেয়াল করো, জীববিজ্ঞান, বিজিএস, আইসিটি এনে সাবজেক্ট করা হয়েছে। গণিত আমার সাথে 2, মানে এটাই বাংলা ধরি একটা, ইংরেজি ধরি একটা, গণিত 1, 2, 3টা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, তোমার 8টা সাবজেক্ট। তুমি যদি বাসায় মানে ব্যাচেও যদি পড়ো, প্রতি সাবজেক্ট প্রতি মাসে কত? 8,000 টাকা প্রতি সাবজেক্ট। প্রতি মাসে কত ভাই, কত আবার বলো তো? 8,000 টাকা প্রতি মাসেই যাইতেছে তুমি যদি এটি পড়ো, কারণ এই যে 9-এ পড়তে হবে, আমরা তো বই সম্পর্কে আইডিয়া রাখি। প্রতি সাবজেক্ট 1 মাসেই তোমার 8,000 যাইতেছে। আমরা তোমাদেরকে পুরো 6 মাস সবগুলাই পড়াবো 5,000 টাকায়। তুমি বুঝতেছো? 6 মাস সব মাস যা সিরিয়াল আছে। তো আমাদের যে এই যে যেটা আগমনী ব্যাচের যেটা তোমাদেরকে দেখাইছি, আগমনী ব্যাচের যেটা, এটা 5,000 টাকা, এটা সাইকেল 1, এটা অর্ধবার্ষিক পর্যন্ত। এটা শেষ করলে পরবর্তীতে আমাদের হচ্ছে বেসিক কোর্স আসবে আরেকটা, ওইটা বার্ষিকে তোমরা ভর্তি হইতে পারবে। আশা করি বুঝছো। এরপরেও যারা হচ্ছে বুঝো নাই, হচ্ছে আমাদের কি বলে এটা
আমাদেরকে মেসেজ করতে পারো। হ্যাঁ, যারা বুঝো নাই আমাদেরকে হচ্ছে তোমরা মেসেজ করো, আমরা হচ্ছে তোমাকে বলে দিব। হ্যাঁ, আমাকে অথবা তোমার মুর্তজা স্যারকে হচ্ছে কি মেসেজ করো। আচ্ছা, আমাকে তোমার মুর্তজা স্যারকে, হ্যাঁ এই তো। আচ্ছা, তো সবকিছু আশা করি বুঝে ফেলছো। এখন সুন্দর করে আমরা ক্লাসে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, আমরা ক্লাসে ঢুকে যাচ্ছি। অনেকেই আছো আমরা ক্লাসে ঢুকে গেছি। কমেন্ট করা শুরু করে দাও। ম্যারাথন ক্লাস, আজকেই জাজ হবে, তোমার কনফিডেন্টকে বুস্ট করে নাও। আর না পারলে এখান থেকে শিখে তারপরে হচ্ছে আজকে উঠবে। হ্যাঁ, তো দেখো আমরা ক্লাসে চলে গেছি। প্রথম প্রশ্ন আমাদের, শ্রেণী বিন্যাসের জনককে। প্রথম প্রশ্ন আমাদের, শ্রেণী বিন্যাসের জনককে। কমেন্ট করো সবাই। হ্যাঁ, আমি কমেন্ট পড়বো। শ্রেণী বিন্যাসের জনক আমাদের অপশন কি কি দেয়া আছে? আসসালামু আলাইকুম, দেরি করে ফেলছি। কোনো দেরি নাই, এখন থেকে ক্লাস শুরু। এর আগে হচ্ছে আমাদের বেসিক বিষয় বা ওয়েলকামিং একটা কথাবার্তা বলছি, তো এখন থেকে ক্লাসে শুরু করো, মনোযোগ দাও। ওকে, শ্রেণী বিন্যাসের জনক। অনেকেই কমেন্ট করতেছো, কে কমেন্ট করতেছে আমি একটু দেখে নেই। হ্যাঁ, আমিও ভর্তি হব। আচ্ছা, ঠিক আছে স্যার, ভর্তি হবই তো, আপনারা স্যার গতি নাই স্যার, ভর্তি হওয়ার সময় টাকা দিলে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। তো সবাই এরপরে তো ভর্তি রিলেটেড আপাতত বাদ, তুমি আমাকে বা তোমার মুর্তজা স্যারকে যে কোনো ফার্দার কোয়ারির জন্য বা প্রশ্নের জন্য মেসেজ দিবা। ওকে, তো ক্লাসে চলে আসো। প্রথমে কমেন্ট করছে নাসিরউদ্দিন আলী থেকে একের ঘ, কেরোলাস লিনিয়াস বলতেছে, হারিসা থেকে একের ঘ, তাহারাত থেকে ঘ, মিতা সাহা থেকে ঘ, আসমা থেকে ঘ। সবাই যেহেতু ঘ বলতেছো তাইলে এটা আমার আর সাহস নাই অন্য কোনো অপশনকে সঠিক করার। এটার অপশনের উত্তর কি তাইলে হচ্ছে, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে তাইলে ক্যারোলাস লিনিয়াস। তো শ্রেণী বিন্যাসের জনক আসলে কে? ক্যারোলাস লিনিয়াস। সহজে, আসসালামু আলাইকুম, দেরি হয়ে গেল। কোনো দেরি নাই, এখন থেকে আমার সাথে উত্তর দেওয়া শুরু করো। সহজে সুশৃঙ্খলভাবে প্রাণী জগৎকে, সহজে এবং সুশৃঙ্খলভাবে প্রাণী জগৎকে বিন্যস্ত করার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে আমাদের কি? ক্যারোলাস লিনিয়াস। ওনাকে হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। ওকে, তো দ্বিতীয় প্রশ্নে আমরা, হ্যাঁ সবাই পারছো, এই প্রশ্নের উত্তর সবাই পারছো। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। হ্যাঁ, তো উদ্দীপকটি পড়ো, এটা ভালো করে পড়ো। হ্যাঁ, আমি তোমাদের প্রশ্ন একদম যে কখন কি করতেছো আমি একদম সাথে সাথে বলে দিচ্ছি। তো উদ্দীপকটি পড়ে 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো উদ্দীপকটি আগে পড়তে হবে। মিসেস শর্মা সকালবেলা অর্ধেক পানি ভর্তি একটি বাটিতে কিছু ছোলা রেখে সন্ধ্যার সময় দেখেন সেগুলো ফুলে উঠেছে। অর্থাৎ মিসেস শর্মা, আমাদের শর্মা আন্টি, উনি ওনার বাসায় অর্ধেক পানি ভর্তি, মানে একটা বাটির মধ্যে অর্ধেক পানি রাখছে, ওই পানিতে কিছু ছোলা ভিজায় রাখছে। ছোলা খাইলে কি হয়? আমাদের খুব কি স্ট্রেংথ বাড়ে, শক্তি হয় আর কি। হ্যাঁ, তো মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা হচ্ছে কি খুব কার্যত থাকে। তো দেখো, এই যে বাটিতে কিছু ছোলা রেখে সন্ধ্যার সময় ভিজায় রাখছে, উনি সকালে ওইটা দেখে এইটি কি ফুলে উঠছে। এইটা আসলে কি? কমেন্ট করো। এখন 2 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ার জন্য ছোলাগুলো এমন হয়েছে? কোন প্রক্রিয়ার? এটা কি প্রচ্ছেদন, এটা কি শ্বসন, এটা কি ইনভাইভিশন, নাকি এটা হচ্ছে কি অভিস্রবণ? 2 এর কমেন্ট করো সবাই, 2 এর কমেন্ট করে জানাও। অনেকেই বলতেছো, প্রথমে কি কমেন্ট করছে দেখি মিস যাতে না করি। হ্যাঁ, FH নাফিসা থেকে 2 এর ঘ বলেছে অভিস্রবণ। আব্দুল কাদির আইডি থেকে বলেছে অভিস্রবণ। জান্নাতি স্বর্ণা, মিতা সাহা, সবাই বলতেছে, ওয়াজিহা হক, ইসরাত জাহান, হ্যাঁ, নুসাইবা নুরাইডি থেকে, উম্মে হাবিবুল্লাহ থেকে, আব্দুল কাদির স্বর্ণা, হ্যাঁ সবাই বলতেছে। হ্যাঁ, খালেদা আক্তার আইডি থেকে, নুরুন নাহার আইডি থেকে, জান্নাতি স্বর্ণা, সবাই পারো তোমরা। এটা কি? অভিস্রবণ। এটা কি? এটার উত্তর হচ্ছে অভিস্রবণ। এটা হচ্ছে অভিস্রবণ। এখন আমাদেরকে জানতে হবে অভিস্রবণটা আসলে কি। অভিস্রবণ হচ্ছে কেন আসলে এটা অভিস্রবণ হইলো, খালি আমি কেন অভিস্রবণ আমি এটা বলতে পারলাম। তো এটা আমি একটু প্রতিপাদন করি, এই শব্দটাকে একটু ভাঙাই, বিশ্লেষণ করি। অভিস্রবণ কেন? আমরা জানি অভিস্রবণ, এটার ইংলিশ হচ্ছে কি অসমোসিস। এটাকে কি বলে? অসমোসিস। এটা হচ্ছে অভিস্রবণ। তো অভিস্রবণ কাকে বলে আসলে? অভিস্রবণ হচ্ছে একটি ভৌত প্রক্রিয়া। অভিস্রবণটা কি? এটি হচ্ছে একটি কি, এটি একটা কি ভৌত প্রক্রিয়া। ভৌত প্রক্রিয়া। এখানে
দ্রাবক, মানে একই দ্রাবক থাকে, মানে একই ধরনের দ্রাবক, ধরো দ্রাবক কি পানি, ধরে নিলাম পানি, তো একই দ্রাবকের মধ্যে একটি অর্ধবেদ্য পর্দা থাকে, একটি অর্ধবেদ্য পর্দা থাকে, ওই পর্দাটা আর ওই দ্রাবকগুলা কি করে, যে অর্ধবেদ্য পর্দাটা ধরো মাঝখানে থাকে এবং কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ওইটা কি হয়, পরিব্যাপ্ত হয়। তার মানে কম ঘনত্ব কি, ধরো পানির মধ্যে যখন ছোলাগুলা দিলাম, হ্যাঁ, তো পানির ঘনত্ব তো একদম পুরা বাটি নিয়া, আর ছোলাগুলা ওইখানে যে রাখলাম, তাহলে পানির তুলনায় ছোলার ঘনত্ব কি ছিল, কম ছিল। তো ছোলাগুলা কম থেকে বেশি পর্যন্ত যাবে, কিভাবে যাবে, যতক্ষণ পর্যন্ত সে না শুষে নিতে পারবে ততক্ষণ পর্যন্ত কি পানি আর সে ব্যালেন্স হবে না। যদি পানি ছোলা ভিতরে ঢুকায় নিতে পারে, ফুলে যেতে পারে, তখনই কি হবে, সমান সমান হয়ে যাবে, যে ছোলাও আছে পানিও আছে। তো এই যে ব্যালেন্স হওয়ার যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমাদের অভিস্রবণ। আশা করি বুঝছো। হ্যাঁ, সবাই, স্যার আমি রাফি, ওকে রাফি ঠিক আছে, সবাই পারছো অভিস্রবণ। তো ব্যাখ্যাটাও হয়তো বুঝে গেছো যে অভিস্রবণ আসলে কাকে বলে। হ্যাঁ, উত্তর এটার অভিস্রবণ ছিল। 3 নাম্বারটা দেখো, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। স্যার আমি ওয়াকিল, সুলতানা পারভিন আইডি থেকে, ওকে নাসিরউদ্দিন আইডি থেকে, ঠিক আছে। তো আমাদের 3 নাম্বার প্রশ্ন দেখো, উক্ত প্রক্রিয়ায় কোনটা, ওই যে অভিস্রবণ, মাত্র যেটা পড়ে আসলাম। তো অভিস্রবণ প্রক্রিয়ায় আসলে কি কি হয় বলতো, এটা এখানে কি পানি বাষ্প আকারে বের হয়ে যায়, এখানে কি পানি বাষ্প আকারে বের হয়ে যায়, অর্ধবেদ্য পর্দার কি প্রয়োজন হয়, কম ঘনত্ব থেকে কি দ্রাবক অধিক ঘনত্বের দিকে যায়। এই যে আমি একটু আগে কিন্তু বলেই দিয়েছি যে অর্ধবেদ্য পর্দার একটা কথা বললাম সংজ্ঞাতে, এবং কম ঘনত্ব থেকে বেশির কথা বললাম ছোলার উদাহরণে। তাই এখন তোমরা এখানে উত্তরটা করো তো দেখি। স্যার আমার আইডির নাম উম্মে হাবিবা, হাবিবুল্লাহ না, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, কালকে, ওকে। তো এটার উত্তর দাও। 3 নাম্বারের উত্তর এখনো দেও নাই। 3 নাম্বারের উত্তর সর্বপ্রথম কমেন্ট করেছো হচ্ছে 3-এর। হারিসা তোমার কমেন্টটা হ চলে আসছে, হ বলতে এটা কি খ লিখতে চাইছো? আচ্ছা, মিতা সাহা বলেছো, দীপান্বিতা বলেছো গ, মানে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় কম ঘনত্ব থেকে, গ বলেছো। হ্যাঁ, তো আব্দুল কাদির বলেছো ঘ। আব্দুল কাদির ঘ হচ্ছে 1, 2 ও 3 প্রত্যেকটাই। আব্দুল কাদির তোমারটা হয় নাই, নুসাইবা নূর তোমারটাও হয় নাই, ঘ বলছো। কেন হয় নাই আমি তোমাকে এটা বুঝাই দিতেছি। যারা গ বলতেছো, হ্যাঁ অনেকেই গ বলতেছো, অনেকেই যারা গ বলছো তাদের উত্তরটা হইছে। গ মানে কি দেখো, 2 আর 3। আমি তোমাকে দেখো মাত্র যখন অভিস্রবণের সংজ্ঞাটা দিলাম আগের প্রশ্নে, তখন কিন্তু আমি কি বলছি বলতো, তখন আমি বলছি যে অর্ধবেদ্য পর্দা থাকে এবং একই দ্রাবকে কি মানে কি হয়, ঘনত্বটা সমান হইতে থাকে। যতক্ষণ না দুইটা ব্যালেন্স পর্যায়ে হয় ততক্ষণ পর্যন্ত কি এই প্রসেসটা চলতে থাকে। তাইলে এইখানে পানি বাষ্পাকারে যদি এটার উত্তর হবে গ। এটার উত্তরটা কি হবে, এটার উত্তর গ হবে। হ্যাঁ, কেন গ হবে, মানে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হবে এবং কম থেকে ঘনত্বের দিকে। কেন বাষ্পাকারে পানি বের হয়ে যাবে না ভাই, কেন বাষ্পাকারে বের হয়ে যাবে না জানো, এইটাকে বলে প্রস্বেদন, এইটাকে বলে প্রস্বেদন। তো এইটাকে বলে কি, প্রস্বেদন। তো ভাই, যে প্রক্রিয়ায় উদ্ভিদ পানি প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় তাকে কিন্তু আমরা কি বলি, প্রস্বেদন। প্রস্বেদন খুব ইম্পর্টেন্ট টপিক, বাট এখানে উত্তর না, প্রস্বেদন আসছে। তো এই লাইনটা যদি আমি না বলি তাহলে আমার আসলে ভালো লাগবে না। প্রস্বেদন খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ উদ্ভিদের পানিগুলা বাষ্পাকারে এর মাধ্যমে বের করে দেয় এবং এইটাকে নেসেসারি ইভেলও বলা হয়, প্রয়োজনীয় ক্ষতি উদ্ভিদের জন্য, এটাকে নেসেসারি ইভেল বলা হয়। দেখো এগুলোর সামনে পাবে, তোমাদের হয়তো এই ক্লাসে না থাকলেও 9-এর পড়া এগুলা। যাই হোক, তো দেখো প্রস্বেদন। তাইলে ভাই যেহেতু আমরা পড়তেছি কি, আমরা পড়তেছি হচ্ছে কি অভিস্রবণ। আমরা কি পড়তেছি, এর আগের প্রশ্নটা অভিস্রবণ। তাইলে এখন অভিস্রবণ যদি পড়ে থাকি তাইলে এইখানে তো প্রস্বেদন আসবে না, আসার কথাও না। আশা করি বুঝেছো। যারা ঘ বলেছিলে তাদেরটা হয় নাই। তাহলে উত্তর কি, অর্ধবেদ্য পর্দার প্রয়োজন এবং হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবকে যাবে। এই যে উত্তর হচ্ছে গ। ওকে, তো দেখো কোনটিকে, 4 নাম্বার প্রশ্নে চলে আসছি। হ্যাঁ, 4 নাম্বার প্রশ্নে সবাই উত্তর করা শুরু করো। 4 নাম্বার প্রশ্নে চলে আসছি। কোনটিকে মূত্র তৈরির কারখানা হিসেবে অভিহিত করা হয়? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমার মানব দেহের কিন্তু এটা একটা অঙ্গাণু, গুরুত্বপূর্ণ। এই অঙ্গাণু এত বেশি ইম্পর্টেন্ট অঙ্গাণু। দেখো মূত্র মানে বর্জ্য পদার্থ বের করে দেয়,
তার ছেকে ভালো জিনিসটা রেখে বর্জ্যগুলা বের করে দেয়। এটা যদি বের না করতো তাইলে কি হইতো, আমরা কিন্তু মারা যাইতাম। তার মানে যে আমাকে বাঁচায় রাখছে অবশ্যই আল্লাহ, তারপরে আমাদের উনার যে প্রদত্ত যে আমাদের যে অঙ্গাণুটা বিশেষ, তো উনার হচ্ছে যে নিয়ামত, এই যে একটা বিশেষ অঙ্গাণু দিয়েছেন আমাদেরকে, আমাদের সবকিছুই আসলে খুব বিশেষ বিশেষ ভাবে আল্লাহ পরিকল্পনা করে দিয়েছেন আমাদেরকে। তো এটার উত্তর সবাই একটু করে ফেলো, দেখি ক নাম্বার কোনটিকে মূত্র তৈরির কারখানা বলা হয়? প্রথম উত্তর করেছো দীপান্বিতা মিতা সাহাইদি থেকে, ক। নাফিসাও বলেছো, ওয়াজিহা, হ্যাঁ সবাই এটা ক বলতেছো, হারিসা সবাই বৃক্ষ, এক্স্যাক্টলি এটা হচ্ছে বৃক্ষ বা কিডনি। এটা কি, এটার উত্তর এটাই হবে। তো এটা ইম্পর্টেন্ট, সবাই এটা পারবা আমি জানি। তো এই যে দেখো বৃক্ষকে আসলে মূত্র তৈরির কারখানা বলা হয়। বৃক্ষকে আসলে কি বলা হয়? মূত্র তৈরির কারখানা বলা হয়। বৃক্ষটা কেমন, কিডনিটা, এই যে দেখো এটা কিন্তু 9-10 এর জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর 9-10 কেন ভাই, তোমার এত ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু শরীরের জন্য, তোমার কি এটা লাগবে না? এই যে দেখো, এই যে বৃক্ষটা হচ্ছে দেখতে কেমন, এই যে এই শেপে থাকে, হ্যাঁ এই যে এই শেপে কিন্তু থাকে, দেখছো? এই যে বৃক্ষটা হচ্ছে কেমন থাকে বলতো, এই যে হ্যাঁ। তো এটার ভিতরে আবার হচ্ছে এরকম 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 এরকম, এই যে। তো বৃক্ষটা দেখতে আসলে সিম বিচির মতো হয়। এগুলো লাগবে না, কিন্তু সামনের ক্লাসের জন্য এটি খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি প্রশ্ন আসবেই। কিন্তু তোমার জন্য যেহেতু প্রশ্ন আসছে, তোমার লাগবে এটা, হ্যাঁ। এই যে এটা হচ্ছে বৃক্ষ, এটা হচ্ছে গহ্বর। এটা কেন আঁকছি, এই যে এটা ছাকে, এনে হচ্ছে একটা কি থাকে, ইউরেটার নেফ্রন থাকে, এগুলাই ছাকে, এগুলো তোমার পড়া না, বাট আমি তোমাকে জাস্ট দেখাইলাম। এই যে গহ্বর দিয়া ওরা হচ্ছে ছাইকা এই পথে মূত্রনালী, মূত্রথলি, এই যে থলি, এটা মূত্রনালী, এই যে এই পথে, বৃক্ষটা হচ্ছে এই পথে বের করে দেয়। হ্যাঁ, এটা সবাই পারছো। তো এটার উত্তর কি বলতো, এটার উত্তর কি? আমরা যদি উত্তরটা দেখি, সবার হইছে এটা হচ্ছে বৃক্ষ। এই যে এটা হচ্ছে বৃক্ষ। পরের প্রশ্ন খেয়াল করো সবাই, পরের প্রশ্ন, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কোনটি? হ্যাঁ, এখন দেখি নাইট্রোজেনের, স্যার আপনি সুন্দর রাখতে পারেন, তোমরাও সুন্দর রাখতে পারবা, কিচ্ছুই না। 9-10 এর জন্য প্রিমিয়াম কিছু, এমন কিছু রাইহা দিছি, তোমরা আইসা বলবা আল্লাহ কোথায় আইসা পড়লাম। মানে তখন তোমাদেরকে বাইরের তোমার বন্ধু বান্ধব বা স্যাররা বলবে, এই তুই তো ভালো রাখতে পারিস, তো কোনো সমস্যা নাই, নবম শ্রেণীর ব্যাচে দেখা হবে তোমাদের সাথে। আরে পড়াই তো হচ্ছে 9-10 থেকে শুরু, এনে কি আছে বলো তো? এইটে কিচ্ছুই নাই, এটি খেলা এটি। তো 9-10 এর ব্যাচগুলো আমরা আসলে আমাদের তো যে রানিং ব্যাচগুলো আছে, ওদের সাথে আমরা খুব এইভাবেই হচ্ছে ইন্টাররেক্টিভ বলে, যেটাকে ইন্টার কানেকশন করে পড়াশোনাটা করি। তো ওরা হচ্ছে খুব বেশি হচ্ছে কি বিষয়টাকে এনজয় করে। পড়াশোনা যখন তুমি এনজয় করবা, তখন আসলে পড়াশোনাই করতে মন চাবে। ওকে, ঠিক আছে। তো এই 5 নাম্বারের উত্তর দাও না কেন সবাই? কোথায় চলে গেলা, কই চলে গেলা? তাড়াতাড়ি উত্তর দাও। পাঁচের হচ্ছে সর্বপ্রথম উত্তর কে দিছে? এফএস নাভিজা আইডি থেকে। ওকে, পাঁচের খ মিতা সাহা বলেছে খ, 2 আর 5 বলতেছে সবাই। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, হারিসা ইয়াসমিন ক। এই হারিসা কি হলো, ক কেন? নাইট্রোজেনের ক কেন? আচ্ছা, আব্দুল কাদির ক কেন? এই তোমরা খ বলতেছো কারা? ওকে, তো এনে কনফিউশন আছে, যারা ক বলতেছো হয়তো হয় নাই। তুমি দেখো প্রশ্নটা দেখা প্রথমেই, শুধু বিজ্ঞান বইলা কথা না, যে কোনো পড়াকে তুমি যখন পড়বাই বাস্তবিক ভাবে, তখন কিন্তু আর ওই যে শিখা আন্তাজে এই যে ক খ এটা দিতে হবে না। পড়াটা হচ্ছে কি জানো, এই যে নাইট্রোজেন, তখনই তোমার মাথায় যখন প্রশ্নটা দেখবা, তখন এই নাইট্রোজেন কি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এই যে দেখো হাইড্রোজেন, এই যে পর্যায় সারণী যে মৌলগুলা, প্রথমটা কি হাইড্রোজেন। তো হাইড্রোজেন, এই যে গন্তাসি দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, কতটাই আইসা থামছে? 7। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কতটায় থামছে বলো তো? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যাটা এই যে 7 এসে থেমেছে। কত? তো 7 যদি থামে নাইট্রোজেনের, তাহলে এই যে দেখো এই প্রথম কক্ষপথে, এই যে দেখো ধরো প্রথম কক্ষপথে এই যে নিউক্লিয়াস থাকে, এটার মধ্যে এই যে এনে ধরো নিউক্লিয়াস, তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টা না? ওকে, দিলাম। দ্বিতীয় কক্ষপথে টোটাল থাকতে পারে কয়টা? 8টা। টোটাল থাকতে পারে 8টা, 2 8, তাই না? তো দেখো এই যে দেখো কয়টা দিলাম? 8টা থাকতে পারে, সরি। ওকে, তো দেখো এই যে একটা দিলাম। আচ্ছা, ইলেকট্রন গুলো একটু অন্যটাতে দেই। হ্যাঁ, ধরো এই যে 1, এনে তো আমার 2টা দিয়ে দিছি, 7টার মধ্যে এই যে 2টা দিয়ে দিছি, ইলেকট্রন 2টা দিয়ে দিছি। যারা 2 আর 1 বলছিলা, ভুল বলছিলা, দেখো আমি বুঝাইতেছি। তো এই যে দেখো 2টা গেল। তো 2 কটা হইছে 4, আমার দিতে হবে কটা? টোটাল 7 বানাইতে হবে। এই যে
1 2, তাহলে 1 2 3 4, এই যে দেখো 5 5 1 2 3 4 5 6 7, আমার কি 7টা হইছে? হইছে। তাহলে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, তাহলে এই যে দেখো প্রথমে হচ্ছে কয়টি? প্রথমে হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে n, নাইট্রোজেন 7, তাহলে প্রথম হচ্ছে কত? দেখো 2, প্রথমে হচ্ছে 2, দুইটা আছে, পরের কক্ষপথে কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে 5। এটা উত্তর কত হবে? উত্তর হচ্ছে 5। বুঝতে পারছো? তাহলে যারা ভুল করছিলা তারা সিকোয়েন্স মনে রাখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে 20টা মুখস্থ করে ফেলো। 20টা লাগবেই, তুমি এখন বড় হইতেছো না, হ্যাঁ 9 10 পর্যন্ত 20টা যদি মুখস্থ করে ফেলতে পারো, এটা একদম তোমার কার্যকরী হবে, কোনো সমস্যা নাই। তো দেখো বুঝছো আশা করি, যারা ভুল করছিলা আজকের পরে ভুল হবে না, এখনই তো ভুল করার সময় তোমার। তবে এখন কিন্তু কার্যকরী ভূমিকা পালন করতে হবে, ভুল করা যাবে না, খুব কম ভুল করতে হবে। ওকে দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, এই 1 মিনিট কি 6 নম্বরে চলে আসছে, এটার উত্তর দিতে থাকো, এটার উত্তর দিতে থাকো সবাই, এটার উত্তর দাও। কই 6 নাম্বার, 6 নাম্বার উত্তর দাও। 6.5 মেট্রিক টনে কত গ্রাম? 6.5 মেট্রিক টনে কত গ্রাম? তাড়াতাড়ি উত্তর দাও। হ্যাঁ এটার উত্তর দিতে থাকো। 6.5 মেট্রিক টনে। আমার আইডি থেকে একটু শেয়ার করে নিলাম। হাবিবুল্লাহ, এই তুমি হাবিবা যাও, তোমাকে হাবিবুল্লাহ বলবো না, তোমাকে আর হাবিবুল্লাহ বলবো না, তুমি হাবিবা। তো দেখো কি, এটার উত্তর দাও তাড়াতাড়ি। 6 এর 6.5, এখন দেখা যাবে কার দৌড় কতটুক। এইভাবে কিন্তু আসবে প্রশ্নগুলা। 6.5 মেট্রিক টনে, স্যার আমি সব উত্তর দেই, আমার নাম নেয় না। এই তুমি মন খারাপ করো না কেউই, আমার এনে কমেন্ট গুলো যাইতে গা থাকে, তো এই জন্য হয়তো খেয়াল করি না। যাও, এই যে দেখো সবার উদ্দেশ্যে নাম নিয়ে দিচ্ছে, যারা এখানে কমেন্ট করতেছো সবার নাম আমি নিয়ে নিলাম একসাথে। যাও সবাই, সবাই এই যে নিছি, তো সবার নামই নিচে। যাও, হইছে তো? ওকে, তো 6 এর উত্তর দাও। 6 এর কি বলতেছে? ক। এনে কিন্তু প্যাস আছে, গন্যা বইলো যে শূন্য গোলা দিল 1 2 3 4 5 6, প্রথমটাতে শূন্য 6টা, 1 2 3 4 5, দ্বিতীয়টাতে শূন্য 5টা, তৃতীয়টাতে 3টা, চতুর্থটা 4টা। ভালো করে বলো। 6 তো পারি না। হ্যাঁ এই যে আটকাইছে, দেখছো? পারতে হবে, পারো না কেন? পরীক্ষায় আসলে পরে পারি না বললে কি করবা? হ্যাঁ যেন না পারো, এই জন্যই তো ম্যারাথন ক্লাস ধরে উপরে রাখবো, যেগুলাই পড়াবো কোনো কিছু বাদ দিব না, যাতে তোমরা ভিত্তির মধ্যে এড়িয়ে আসে আর ঠাস বসে উত্তর দিয়ে দিতে পারো। 6 এর অনেকেই বলতেছে 1 বলতেছে, 6 জানি না। হ্যাঁ অনেকেই খ বলতেছে, অনেকেই খ বলতেছো। হ্যাঁ অনেকেই হারিসা, শুভম, খালেদা, মিতা, আব্দুল কাদির, শুভম, তাড়াতাড়ি কমেন্ট, জায়গা তো সুলতানা পারবিন। অনেকেই বলতেছো। আচ্ছা এইটা কি জানো? এইটা আনতে দিই, যে যারা জানো না দেখো, এখন দেখো তোমরা এটা লিখে নাও। 6 এরটা 1 মেট্রিক টন, বলো তো 1 মেট্রিক টন সমান, আমরা জানি 1 মেট্রিক টন সমান হচ্ছে, 1 মেট্রিক টন সমান এই যে, আচ্ছা আপনার এতক্ষণে আসার, এই তোমরা এই কমেন্ট করো, কিন্তু উল্টাপাল্টা কথা বলো না, এনো কমেন্ট করতে থাকো। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো এখন খেয়াল করো, 1 মেট্রিক টন সমান আমাদের কত কেজি? 1000 কেজি। 1 মেট্রিক টন সমান হচ্ছে আমাদের হচ্ছে 1000 কেজি। অনেকেই 2 বলছো, এটা কোনটা উত্তর আমি তোমাকে বের করে দেখাইতেছি। ওকে হ্যাঁ ওর নাম গুরু। ওকে যাই হোক, দেখো 1 মেট্রিক টন সমান 1000 কেজি। প্রশ্নে চাইছে 6.5 মেট্রিক টনে কত গ্রাম। তাইলে 1 মেট্রিক টন সমান 1000 কেজি যদি হয়, তাহলে 6.5 মেট্রিক টনে কত হবে? 6.5 মেট্রিক টনে হবে এটারে গুণ দিয়ে দিলেই হবে, তাই না? তো এই যে দেখো 1000 ইন্টু 6.5 কেজি, তাই না? তাইলে হচ্ছে কত? 6500। এই যে দেখো হিসাবটা তোমরাও ক্যালকুলেটর নিয়ে নাও, নাইলে মোবাইলে করতে পারবা। হ্যাঁ তো এই যে দেখো 6500, এটা কিন্তু আমার কিসে বের হইছে বলো তো? কেজিতে। কিন্তু আমার চাইছে কত? আমার প্রশ্নে চাইছে, খেয়াল রাখতে হবে, প্রশ্নে চাইছে কি? গ্রাম। তাহলে 1 গ্রাম মানে 1 কেজি সমান 1000 কিলোগ্রাম। তাহলে এটারে যদি আবার আমি 6500 রে যদি আবার 1000 গ্রাম দিয়ে ভাগ করি, তাহলে আমার আলটিমেটলি এটা গ্রামে চলে আসতেছে, এটা গ্রামে চলে আসতেছে। তাহলে সহজ, 1 2 3 4 5টা, তাহলে 65 পরে 5টা, এই যে শূন্যগুলো খালি বসায় দাও, 1 2 3 4 5। এখন মনে হয় বুঝছো সবাই? দেখো তো হিসাবটা ঠিক আছে কিনা, বুঝছো বোধহয়? হ্যাঁ তো
5টা শূন্য, 1 2 3 4 5। হ্যাঁ, খ যারা বলছিলা তাইলে হচ্ছে তাদের উত্তরটাই সঠিক, যারা খ বলছিলা তাদের উত্তরটাই সঠিক। কমেন্ট করে জানাও বুঝছো কিনা, আশা করি বুঝছো। তাহলে উত্তর কত? এটা 1 মেট্রিক টনে গ্রাম বলছে। প্রশ্ন ভালো করে খেয়াল করতে হবে, কেজি দিয়ে দিলে হবে না, তো কেজি হইলে এটা হইতো। হ্যাঁ, ওকে। তো 7 নাম্বার প্রশ্ন, এটা কারা পারো দেখো, এগুলো কিন্তু খুব কার্যকরী প্রশ্ন। হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন সমান সমান NH3, অ্যামোনিয়া। হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হয়। হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এটা এই রাসায়নিক সমীকরণটির সমতাকরণের ক্ষেত্রে কোনটি সঠিক? এই যে এখন দেখি তোমাদের দৌড় কতটুকু। সমতা করো, সমতা মানে বুঝো, সমতা মানে সমান। তাহলে বিক্রিয়ায় কেমনে সমান? বিক্রিয়ায় দুইটা পক্ষ থাকে, পাশ থাকে, এই উৎপাদক, উৎপাদক আর বিক্রিয়ক, মানে এই পাশে বাম পাশে যেটা, এই যে এটা হচ্ছে বিক্রিয়ক। যেমন বিক্রিয়ায় হচ্ছে বিক্রিয়ক আর উৎপাদক। ধরো এই যে হাইড্রোজেন প্লাস হচ্ছে এই যে নাইট্রোজেন সমান সমান হচ্ছে কি অ্যামোনিয়া, NH3, এটাকে কি বলে? অ্যামোনিয়া। তো এইটা হচ্ছে কি এই পাশেরটাকে বলে বিক্রিয়ক। কমেন্ট করে উত্তর জানাও। আর এইটা যে উৎপাদিত হয় এটাকে বলে কি? উৎপাদক, উৎপাদক। হ্যাঁ, তো দেখো এখানে সমতাকরণ করো, সমতাকরণ করো। ওকে, তো কি কমেন্ট কারা কি কি করতেছো? এটা কি, এটা 7 নাম্বার প্রশ্ন। 7 কত উত্তর করো। খ আনসার হবে এটা সঠিক। 7 কত? 7 খ বলছে 3 2 1 বলছে একজনে, 3 2 1। 7টা কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট করে জানাও। আচ্ছা, এটা কিন্তু খুব বেসিক একটা জিনিস, এটা বুঝা ফেললেই কোনো সমস্যা নাই, না বুঝলেই প্যারা হয়। দেখো সমতাকরণ আমরা কেমনে করব? সমতা মানে সমান, মানে এই পাশ আর এই পাশ, দুই পাশে এই সমান সংখ্যক হচ্ছে কি মৌল আছে কিনা, এইটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো আমি উত্তরটা বলি, পরে তোমরাই মিলাও। তো দেখো এইখানে আমরা আগে দেখি উৎপাদকে কি কি আছে। নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে 3টা, বুঝছো? হাইড্রোজেন আছে 3টা। এই পাশে হাইড্রোজেন আমার কয়টা আছে? এই পাশে হাইড্রোজেন কয়টা? এই পাশে হাইড্রোজেন আছে 2টা। তার মানে এইখানে আমার হাইড্রোজেন 3টা, এই পাশে 2টা, তাইলে মিললো? হাইড্রোজেন ঘাটতি আছে না? তাইলে দেখো, আর এখানে আবার নাইট্রোজেন কি 2টা, এখানে আবার একটা, তাইলে কি মিল বেমিল আছে না? তাইলে দেখো আমি যদি এখানে ধরো আমি কত দিলাম? 3 দিলাম, 3টা হাইড্রোজেন মেলানোর জন্য। 3টা হাইড্রোজেন হইছে, কিন্তু এদিকেও এই যে দেখো এখন 3 দুগুণে 3টা, এখন হয়ে গেছে 6টা। এনে কয়টা? এনে কিন্তু ঠিকই 3টা। এনে আবার দেখো n 2টা আছে, n একটা, তাহলে n এর এনে আগে n গুলো একটা একটা করে মিলাই, একটা মিলাই। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, n2 এই সাইডে 2n হইছে, n মিলছে, মিলছে। এইচ এখন কয়টা আছে? 3টা, কিন্তু এখানে 2 গুণ আছে, এই যে গুণ আকারে। তাহলে এইচ কয়টা? 3 দুগুণে 6, আবার এইচ 3 দুগুণে 6। খুব সহজে মিলে গেল না? হ্যাঁ, খুব সহজে মিলছে কিনা? তাইলে দেখো এখানে 3, এখানে কত? 3, এনে 1, মানে n, এনে কিছু লেখি নাই, কোনো অ্যামাউন্ট দেই নাই, তাহলে তো 1 এর 1ই নামবে। এটা এনে কত নামবে? 1। আর এনে কত নামাইছি? 2। তাহলে দেখো তো 3 1 2 কোনটা আছে? 3 1 2 কোনটা আছে? এই যে দেখছো, কত সহজ না? প্যারা নেওয়াই যাবে না। হ্যাঁ, ক যারা কমেন্ট করছো, আরে শুভম দে আওলায় ফেলতেছে, খালেদা। ক যারা কমেন্ট করছো 100% রাইট তোমাদের। হ্যাঁ, 100% রাইট। ওকে, তো আশা করি হচ্ছে এই যে উত্তর হচ্ছে এটা, উত্তর এইটা বুঝে গেছো। তারপরে 8 নাম্বার দেখো, তারপরে দেখো 8 নাম্বার, 8 নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মগজ, এই যে মগজ ঝালাই করো এখন। 8 নম্বর প্রশ্ন দেখো। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, কোন পরিবাহকের বিভব পার্থক্য 220 ভোল্ট, ওই পরিবাহকের রোধ ওম হলে 10 ওহম হলে তড়িৎ প্রবাহ কত অ্যাম্পিয়ার? তড়িৎ প্রবাহ, এই প্রশ্ন আমার গাইডে আছে। ওকে, তো এই কমেন্ট করো, কমেন্ট করো। এই যে এইটা এখন দেখো, এইটা দেখি যা যা কার কার মাথায় তো এখন সবার থাকতেই হবে, না থাকলেই লস। কি প্রশ্ন? কি কোন পরিবাহকের বিভব পার্থক্য কি কি? দেখো তাহলে কি কি দেওয়া আছে আমি আগে ফাইন্ড আউট করে ফেলি। আমার দেওয়া আছে কি? বিভব পার্থক্য। আমার কি দেওয়া আছে? বিভব পার্থক্য দেওয়া আছে। পরিবাহকের রোধ দেওয়া আছে। বিভব পার্থক্য ভি দিয়ে আমরা কি নির্ণয় করি? ভোল্ট, ভোল্ট। এই যে ভি, এটা দেখো কি ভোল্ট। আর রোধ হচ্ছে আমরা কি দেই? রেজিস্ট্যান্স বা আর। হ্যাঁ, তো ভি আর আর পারছি, তাহলে এম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ সমান হচ্ছে আই। আমরা তড়িৎ প্রবাহ কি জানি? আমরা তড়িৎ প্রবাহ জানি হচ্ছে আই। এইটা একটু সুন্দর করে আই লিখি,
হ্যাঁ, তড়িৎ প্রবাহ আমরা কি জানি বলতো? আই। এটা কমেন্ট করো, কমেন্ট করো। তড়িৎ প্রবাহ হচ্ছে আই। আচ্ছা, এটার উত্তর অনেকেই করতেছে ঘ। অনেকেই ঘ বলতেছো, হারিসা, মুস্তাকিম, যাদের চলে যাচ্ছে প্যারা নিও না। তো দেখো, এই যে এম্পিয়ার, এটা ওমের সূত্র থেকে হয় এটা মূলত। তাহলে এম্পিয়ার যদি আমরা বাইর করি, তাহলে আমার কি দেওয়া আছে? তাহলে আই সমান সমান আমরা কি খুব সহজে ভি বাই আর যদি দিয়ে দেই, ভি বাই যদি দিয়ে দেই, ভি সমান সমান আই আর, হ্যাঁ, ভোল্ট সমান সমান নরমালি আই আর, তাহলে আমরা আই সমান সমান কি ভি বাই আর। তাহলে দেখো এর থেকে সহজ আর কিছু আছে? আমার সব দেওয়া, এই যে 220 দেওয়া, আর যে আর কত 10 দেওয়া, 10 দেওয়া, তাহলে এইটারে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 22। যারা যারা 22 কমেন্ট করছো তাদের হচ্ছে এইটা 100% কারেক্ট। তোমরা একদমই কি, তোমরা একদমই একদমই কূপ দিতেছো, কিন্তু সবাই কূপ দিতেছো। দেখো 9 নম্বরে যাই। মহাকাশে পাঠানো সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? এই প্রশ্নটা ভাই, এই প্রশ্নটা এত বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এই প্যাটার্নের এই প্রশ্নটা আসবেই, এইরকম ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাদের ঘ 8 হইছে। 9 দেখো, 9 হচ্ছে মহাকাশে পাঠানো সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? মহাকাশে পাঠানো সর্বপ্রথম, 9 কমেন্ট করো সবাই, 9 কমেন্ট করো, 9 প্রশ্নের উত্তর কমেন্ট করে ফেলো। মহাকাশে পাঠানো সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? ল্যান্ডসেট 1, এক্সপ্লোরার 1, স্পুটনিক 1 নাকি ভস্টক 1? কোনটা? 9 হচ্ছে অনেকেই বলতেছে গ, 9 বলতেছে গ। হ্যাঁ, হারিসা, আব্দুল কাদির, তাহারা, এই সবাই মনোযোগ আছে কিন্তু তোমাদের ক্লাসে, তোমরা তো অনেক ভালো পারো, তোমরা বৃত্তি পাবে এবং ভালো করবে ইনশাআল্লাহ। মহাকাশে পাঠানো সর্বপ্রথম কৃত্রিম মানে কি? কৃত্রিম মানে কি? একদম নিজেরা, মানে উপগ্রহ যে নিজেরা ট্রাই করছিল বানায় বিজ্ঞানীরা। এটা আমার বার্ষিকে এসেছে নুসাইবা নূর আইডি থেকে। হ্যাঁ, এইগুলা কি বললাম তোমারে, কয়টা স্টার দিয়েছি দেখছোই তো। শুধু বার্ষিকে না, ভিত্তিতে আসবে এগুলা, এত বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝাই যায় এগুলো আসবে। তো দেখো, এটা হচ্ছে মূলত স্পুটনিক, এটা স্পলেহা না, এটা স্পুটনিক হবে। যাই হোক, এই যে স্পুটনিক। হ্যাঁ, তো দেখো, ও আচ্ছা আচ্ছা, সরি, এটা ওই যে ইয়া দেওয়া, ঋষিকার দেওয়াই আছে স্পুটনিক। হ্যাঁ, স্পুটনিক 1। এটার উত্তর যারা গ বলতেছো তারা আমার গাইডে আছে, এটা যারা উত্তর গ বলছো তারা 100% কারেক্ট। এটা হচ্ছে কি স্পুটনিক 1। তো সবাই পারতেছো, ভালো লাগতেছে। জলজ বাস্তুতন্ত্র প্রধানত কয় প্রকার? 10-এর উত্তর দেয়া শুরু করো। 10-এর উত্তর দেয়া শুরু করো। জলজ বাস্তুতন্ত্র প্রধানত কয় প্রকার? জলজ বাস্তুতন্ত্র প্রধানত 9। কৃত্রিম হলো মানুষের তৈরি। হ্যাঁ, জলজ বাস্তুতন্ত্র, ও এটা উত্তরই বের করে ফেলছি। আচ্ছা, যাই হোক, ঘ নাম্বার একে পাঠানো হয়। হ্যাঁ, এটা 3টি জলজ বাস্তুতন্ত্র, এটা বেরি হয়ে গেছে। যাই হোক, মুস্তাকিম ফুয়াদ আইডি থেকে বলেছো 1957 সালে পাঠানো হয়, অ্যাবসলিউটলি কারেক্ট। এটা পাঠানো হয়েছিল 1957 সালে। এখন দেখো 10-এর হচ্ছে প্রশ্নটা কি বলছি? জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র কি? 3টি জলজ পুকুরের যে বাস্তুতন্ত্র থাকে। 10-এর খ বলতেছে। হ্যাঁ, 10-এর খ, 10-এর খ। এই তোমরা অনেকেই কিন্তু দেরি হইতেছে কমেন্ট করতে, দেরি হইলে কিন্তু মিস করে ফেলবা, লস করে ফেলবা, দেরি করা যাবে না। মানে একদম মোবাইলটা নিয়ে একদম বসে থাকতে হবে। যখনই তুমি প্রশ্ন দেখো সবার আগে দেখবো যে কে কে উত্তর দিতে পারো, সবার আগে। তো জলজ বাস্তুতন্ত্র, হ্যাঁ এটা সবাই পারো। 10টি, 2টি, সরি, এটা 10-এর 2, এটা বের হয়েছে জলজ বাস্তুতন্ত্র। পরেরটা কি আছে? মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? এইটা কমেন্ট করো 11। হ্যাঁ, সালিম জামান আইডি থেকে, আসমা আক্তার আইডি থেকে, উম্মে হাবিবা আইডি থেকে, নাসিরউদ্দিন আইডি থেকে উত্তর ফাঁস। হ্যাঁ, ফাঁস করে দিছিলাম। ও, এই যে দেখো, এখন বলো মাইটোসিস। এই যে দেখো, কোষ বিভাজন, ভাই এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমাদের এইটা তো আসলে পড়ায়, বললাম না, এটা খেলাধুলা, ওইরকম পড়াই নাই। 9, 10-এ বহুত কিছু আছে, পারবা, সমস্যা নাই। তো বিভাজনটা কি? তুমি যে বড়, ছোট থেকে যে বড় হও, একটা বাচ্চা হওয়ার পর থেকে যে বড় হয়, সে কেমনে বড় হয়? তার ভিতরে কোষ আছে, কোষটি বিভাজিত হয়, ভাঙ্গে, একটা থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা হয়, 8টা থেকে 16 হয়, 16 থেকে 32 হয়, 32 থেকে 64, এইভাবে বাড়তে থাকে। আর এই যে হাত পায়ের মধ্যেও কোষ থাকে, এই যে বিভাজিত হয়ে বড় হয়, হাত পা শরীর বড় হয়। মানে আমরা বড়ই হই বিভাজনের মাধ্যমে। তাহলে কত বেশি ইম্পর্টেন্ট দেখছো এটা। এবং এটা মাইটোসিস বলে দিচ্ছে আমাদের, মূলত আমাদের কোষ বিভাজন আছে 3টা।
অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস কোথায় হয়ে থাকে? এগুলো আমাদের না, এগুলো হচ্ছে অনুন্নত শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, ওইখানে হচ্ছে অ্যামাইটোসিস হয়ে থাকে। আমাদের শরীরে মানে আমাদের সাথে রিলেটেড হচ্ছে মাইটোসিস আর হচ্ছে মিওসিস। মাইটোসিসটা হয়ে থাকে আমাদের সারা দেহে। মাইটোসিসটা আমাদের কই হয়ে থাকে শিখে নাও। হ্যাঁ, আমাদের সারা দেহে মাইটোসিস হয়ে থাকে। আর মিওসিসটা হয় জনন মাতৃকোষে। যাই হোক, ওই আলাপে পরে করব। তোমরা 11 উত্তর কারা কারা দিতেছো? অ্যানাফেজ। হ্যাঁ, অ্যানাফেজ। ওকে, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় কোন ধাপে? অ্যানাফেজ। ধাপগুলো জানো তো? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে অ্যানাফেজ মানে শেষের ধাপের আগে নতুন ক্রোমোজোম মানে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়ে, তখন দেখো অ্যানাফেজ নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়ে মূলত এই যে পৃথক পৃথক হচ্ছে। অপত্য মানে কি? নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়। যারা গ বলছো তারা অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, তো দেখো সরিষা ফুল। আচ্ছা, এইটা আমরা একটু স্কিপ করি, আমাদের টাইপিং মিস্টেকের কারণে দুই একটা বহুপদী হচ্ছে একটু প্রবলেম হয়েছে, মানে প্রশ্নের সাথে আমাদের এই যে দেখো এটা মিল নাই, যে সরিষা ফুল পতঙ্গ পরাগী কেন হবে? উচ্চশিক্ষিত প্রশিক্ষণ, এটা আসলে মিলে নাই। এটা আমরা স্কিপ করি। তো এটা আপাতত বাদ থাক। সরিষা ফুল পতঙ্গ পরাগী, এটা প্রশ্ন আসবে। তবে পতঙ্গ পরাগী জানা রাখো। সরিষা যে পতঙ্গ পরাগী, সরি, এটা জানা রাখো। কি? সরিষা ফুল হচ্ছে পতঙ্গ পরাগী, এটা জানা রাখো। সরিষা, কুমড়া, ধুতুরা, এগুলা প্রশ্ন আসতে পারে, তবে এটা প্রশ্নের সাথে মিল নাই, টেকনিক্যাল প্রবলেম, এই জন্য হচ্ছে আমরা এটা স্কিপ করতেছি। ওকে, তো উদ্ভিদে ফুল উৎপন্ন করে কোনটি? খুব ইম্পর্টেন্ট। উদ্ভিদে, হ্যাঁ ঠিক আছে, সবার কনসেন্ট্রেশন আছে, সবারই কনসেন্ট্রেশন আছে, কোনো সমস্যা নাই, সবাই খুব ভালো করতেছো। তো দেখো, উদ্ভিদে ফুল উৎপন্ন করে কোনটি? খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট, এটা আসবে ভাই, এটা আসবে, এটা জানা থাকা লাগবে। এই 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 প্রশ্নটা হচ্ছে তোমাদের জানা থাকা লাগবে, ভুল করা যাবেই না। এটা কত? 13 নাম্বার। কারা কারা উত্তর দিতেছো দেখি, এখন পর্যন্ত শুরু করছো কিনা আমি জানি না। 13 নাম্বারের উত্তর কারা কারা দিতেছো? ওকে, ঠিক আছে। কই প্রশ্নের উত্তর কই? উত্তর কই? উদ্ভিদে ফুল উৎপন্ন করে কোনটি? অপশনগুলো হচ্ছে ফাইটো হরমোন, ফ্লোরিজেন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড। ফাইটো হরমোন, ফ্লোরিজেন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড। সর্বপ্রথম কমেন্টটা আমি দেখতে পাচ্ছি নাফিসা আইডি থেকে 13 খ বলেছে, তারপর ইসরাত জাহান বলেছো 13 খ, হারিসা বলেছো 13 খ। ওকে, হারিসা বলেছো। তারপরে কি? মিতা সাহা থেকে, শুভম দে, মনিরা, নুরুন নাহার আইডি থেকে। নুরুন নাহার বলেছে 13 ক। কেন? এই না, ক হবে না। ওকে, তো আমরা একটু ব্যাখ্যায় যাই। হ্যাঁ, যারা এটা উত্তর ফ্লোরিজেনই হবে। এটা হচ্ছে পাতায় ফ্লোরিজেন মূলত এটা পাতায় থাকে। এটা কই থাকে দেখো? ফ্লোরিজেন কোথায় থাকে? ফ্লোরিজেন পাতায় থাকে। ভাই 9-এ আসো, খালি দেখো তোমাদেরকে কি বানাই। ওকে, ভবন দর্শক কত কিছু পড়ানো। ফ্লোরিজেন মূলত কই থাকে দেখো? মূলত পাতায় থাকে। পাতায় ফ্লোরিজেন মূলত পাতায় থাকে। ওকে, থাকলো। পাতায় থেকে সে কাজটা কি করে? একটা কাজের জন্য তো পাতায় থাকে। পাতায় থেকে পত্র মুকুলকে সে পুষ্প মুকুলে পরিণত করে। পুষ্প মুকুলে পরিণত করে। কি করে? পরিণত করে। তাহলে উত্তর আমরা খুব সহজে বুঝে গেলাম এটা ফ্লোরিজেন। অনেকে ফ্লোরিজেন বলছো, স্যার টাইপিং মিস্টেক। ওকে, ঠিক আছে, মেনে নিলাম টাইপিং মিস্টেক, কিন্তু এই টাইপের প্রশ্নগুলো ভুল করা যাবে না। ফাইটো হরমোন, ফাইটো মানে উদ্ভিদ, ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, আর হরমোন মানে করে হচ্ছে বৃদ্ধিকারক বস্তু। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বৃদ্ধির ফাইটো, আচ্ছা হরমোন তো বৃদ্ধিকারক হচ্ছে বস্তু। তাইলে দেখো ফাইটো হরমোন এখানে হবে না, কারণ এইগুলো হচ্ছে স্পেসিফিক। উদ্ভিদের কিছু ফাইটো হরমোন আছে। ওই ফাইটো হরমোন গুলো কি কি জানো? উদ্ভিদের ফাইটো হরমোন গুলোর নাম হচ্ছে, এগুলো 9-এর পড়া, অক্সিন, জিবেরেলিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড। অক্সিন, জিবেরেলিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড। সো অক্সিন শাখা কলমে মূল গজায়। তারপরে জিবেরেলিন, অক্সিন হচ্ছে 2-3টা কাজ করে। আর এই যে ইথিলিন, এই যে এগুলো হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক। ইথিলিন এটি গ্যাসীয় পদার্থ, এটি হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক বা বৃদ্ধি করাইতে সাহায্য করে না। তো উত্তর হচ্ছে ওকে।
ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্লোরিজেন, উত্তরটা আমরা একটু মিলাই নেই, ঠিক আছে কিনা? ফ্লোরিজেন। তো কেন? কারণ আমরা একদম লিখেই দিছি পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। ঠিক আছে, তো দেখো চাঁদে, এই যে ইন্টারেস্টিং প্রশ্ন এইটা আসবে, এই প্যাটার্নের প্রশ্ন আসবে, এই প্যাটার্নের প্রশ্ন এসে থাকে। দেখি, হ্যাঁ 14 উত্তরটা দেখি, তোমাদের 14 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখি। 14 হচ্ছে চাঁদে 3 কেজি ভরের বস্তুর ওজন কত? দেখি এটার উত্তরটা দাও। দেখি চাঁদে 3 কেজি ভরের, চাঁদে 3 কেজি ভরের ওজন কত? চাঁদে 3 কেজি ভরের ওজন কত? এইটা দেখি তোমাদের উত্তরটা কে দিতে পারো। স্যার এগুলো আছে আমাদের? ও হ্যাঁ, সবই আছে তোমাদের, নাই একদম বেসিক জিনিস তোমাদের বললাম না, এইটার একদম প্রিমিয়াম বিষয়গুলা বের করছি, বই একদম সবকিছু মিলে আর কি। হ্যাঁ, যেগুলা তোমাকে পরীক্ষার আগে একবার হলেও দেখে যাইতে হবে, নাইলে পরীক্ষার হলে বসে কাঁদতে হবে, হাই হাই করতে হবে। আমাদের কাছে, আমাদের সাথে, আমাদের উপর যারা ডিপেন্ড করো, বিশ্বাস করো, তাদেরকে তো কান্নাকাটি করতে দিব না পরীক্ষার হলে, কখনোই দিব না। উত্তর দাও, 14 নাম্বারের উত্তর দাও। এইগুলাতে দেখা যাবে চাঁদে 14 ক বলছো 29.4 নিউটন, 14 খ বলছো 9.80 নিউটন। আব্দুল কাদের আইডি থেকে ক বলা হয়েছে, ইসরাত জাহান আইডি থেকে খ। এইটা দেখি, হ্যাঁ এইটা শুভম দে আইডি থেকে বলা হয়েছে 4.89 নিউটন। ফারাজ ফৌজিয়া থেকে বলা হয়েছে 4.89 নিউটন। এফএইচ নাফিসা থেকে বলা হয়েছে 9.80 নিউটন। ওকে, এইটা ইন্টারেস্টিং বিষয়। এই যে বিষয় বেসিক জিনিস দেখো, সহজ করে যখন আমি তোমাকে এখনই দেখায় দিব আর কঠিন লাগবে না। খ বলেছো, এটা অনেকেরই হচ্ছে না। হারিসা বলছো খ, অনেকেরই এটা হচ্ছে না। তো দেখো কেন হচ্ছে না, কোনো প্রবলেম নাই। গ বলেছো শুভম দে, হ্যাঁ আমি এটা দেখি। ধরো আমরা জানি ভর সমান সমান কি, ভর মানে কি, ভর বুঝো? ভর হচ্ছে একটা বস্তুর, ভর আর ওজন কিন্তু সেম না, এগুলো 9 এর বিস্তারিত পড়া, এখানে বেসিক আর কি। তো ভর হচ্ছে কোনো বস্তুর বা কোনো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ, এটা হচ্ছে ভর। কোন বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ, এটা ভর। যেমন আমার ফোন, এই ফোনের মধ্যে একটা ডিসপ্লে আছে, একটা মাদারবোর্ড আছে, সিপিইউ আছে, মানে এই যে ক্যামেরা আছে, বা ভিতরে হচ্ছে সার্কিট আছে। এই যে পদার্থগুলা যেগুলা ধ্রুব, মানে সব সময় থাকবে, এদের কোনো চেঞ্জ হবে না, এই যে পরিমাণটা, এই যে পদার্থগুলা, এটা হচ্ছে ভর। আর ওজন কি? এই যে আমি যখন মাপবো, এটা কত গ্রাম, 200 গ্রাম, 198 গ্রাম, এই যে ওজন মাপছি, এটা ওজন মাপছি, তার মানে এটা হচ্ছে ওজন। তো ভর আর ওজনটা গ বলতেছো খ বলতেছো, আমি তোমাকে ক্লিয়ার করে দেই। তো ভর হচ্ছে মোট পদার্থের পরিমাণ, আর ওজন তো তোমাকে বললামই যে এই যে আমরা কিলোগ্রামে বা যেটা ইয়া করি, ভরের একক নিউটন, ওজনের একক হচ্ছে কেজি। হ্যাঁ, ভর হচ্ছে কি নিউটন, আর ওজন হচ্ছে কি কেজি। এনে একটা বেসিক আছে, এটা তোমাদেরকে বোঝাবো না, এইটা বুঝাই শুধু। ভর আমরা জানি, ওজন, হ্যাঁ ওজন ডাব্লিউ সমান সমান এমজি, এমজি ভর আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওজন বাইর করি আগে, ওজন বাইর করি। তো এমজি, এম কত দেওয়া আছে? 3 কেজি। পরে সাদের হিসাবটাতে পরে আসি। 3 কেজি, 3 কেজি, হ্যাঁ। তো এম হচ্ছে 3 ইনটু জি কত? অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে 9.8 ms ইনভার্স 2, আর এটা হচ্ছে কেজি। ওকে, তো দেখো এই যে দেখো এখন 3 ইন্টু 9.8, আমি একটু এই যে ক্যালকুলেটর করি, এখানে দেখি কত আসে। 3 ইন্টু 9.8, তাহলে আসে আমার কত? 29 দশমিক, বুঝছো 29 সরি, আসে কত? 29.4 আসছে, 29 কত আসছে? 4 আসছে। ওকে, তো এই যে বের হইছে, এই যে ওজনটা বের হইছে, যারা 29.4 বের করছো তাদেরটা কেন হয় নাই, এখন আমি বলি তোমাদেরকে। যারা 29.4 বের করছো তাদেরটা কেন হয় নাই, এটা হচ্ছে তুমি নরমাল ওজনটা বের করছো, কিন্তু এই ওজনটা কোথায় ভাই? চাঁদে। মনে রাখতে হবে পৃথিবীর ওজন, চাঁদের ওজন, ওজনের কত, মানে চাঁদে পৃথিবীর ওজনের 1/6, মানে 6 ভাগের 1 ভাগ। তাইলে এইটারে আবার তোমার তখন ভাগ করতে হবে কত? 6 দিয়া। এই যে এটারে আবার তখন ভাগ করতে হবে 6 দিয়া। কারণ কি? চাঁদে ওজনটা পৃথিবীর ওজনের 1/6। চাঁদে ওজন, চাঁদে
ওজন পৃথিবীর কত, পৃথিবীর ওজনের, এটা মনে রাখতেই হবে, ওজনের 1/6, 1/6। তাহলে এই যে বের হইছে এটা তো পৃথিবীতে ভাই, এটার সাথে এটার 6 ভাগের 1 ভাগ করলেই হবে। তো এইটাকে যদি আমি এই যে 29 এটাকে একটু ফ্রেশ জায়গায় লিখি, ওই ধরো এইখানে লিখি, হ্যাঁ এইখানে, তাইলে এই যে 29.4 ভাগ হচ্ছে যদি আমি 6 দিয়া দিই তাহলে কত আসে, এই যে 4.9 নিউটন। তাহলে কত, 4.9, তাহলে কত হইছে নিউটন। যারা বলেছিলে এই যে 8-9 মানেই 9, মানে 8 এর উপরে গেলে, 5 এর উপরে গেলে ওটাকে 1 ধরা হয়। তাহলে যারা, আশা করি বুঝেছো সবাই। হ্যাঁ মিতাশা, হ্যাঁ যারা হ্যাঁ 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 যারা শিওর, যারা বুঝেছো তারা তো পারছোই, আর যারা পারো নাই আশা করি আজকের পরে আর ভুল হবে না। তাহলে কত, 4.89। ওকে, তো 15 মাস, এই যে এইটাও আমরা একটু স্কিপ করব। এখানে আসলে প্রশ্নের সাথে ওই যে উত্তর, এটা টাইপিং মিস্টেক হয়েছে। এসি প্রবাহ হলো উচ্চ শিক্ষিত প্রশিক্ষণ, এটা একটু ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, পরের প্রশ্নে চলে যাই। 16। ওকে, এই যে এইখানে আসো, এই বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার থাকতে হবে। তো দেখো NaHCO3, NaH, এই 16 কমেন্ট করো, এটা তো বুঝছোই যারা। তো NaHCO3 সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা কি সোডিয়াম, এটা কি, এটা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটার নামটা কি, বা এইটাকে বলে সোডিয়াম বাইকার্বনেটও বলা হয়। এটাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট বলা হয়। এটাকে কি বলে, নামগুলাও জানা না থাকলে জেনে নাও। সোডিয়াম, এটাকে বলে বাইকার্বনেট। ওকে, এটাকে কি বলতেছি, সোডিয়াম বাইকার্বনেট। ওকে, তো সোডিয়াম বাইকার্বনেট তাপ দিয়ে এটারে ভাঙছি, তাপ দিয়ে ভাঙিয়া কি কি উৎপন্ন করাইছি, এটা সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড, পানি। এটা কি ধরনের বিক্রিয়া, খুব সহজ। এটা কি ধরনের বিক্রিয়া, 16 কমেন্ট করছো কেউ। নুরুন্নাহার আইডি থেকে বলছে বিয়োজন বিক্রিয়া। হ্যাঁ, নুরুন্নাহার আইডি থেকে বলা হয়েছে বিয়োজন বিক্রিয়া। মৌসুমী আক্তার রনি আইডি থেকে ঘ বলা হয়েছে বিয়োজন। তানজিনা রশিদ বিয়োজন, নুরুন্নাহার, ওয়াজিহা, মৌসুমী, নুসাইবা। হ্যাঁ, এটা অনেকেই বিয়োজন বলতেছো, এটা অনেকেই বিয়োজন বলতেছো। আসলে এই বিক্রিয়াগুলোর মধ্যে এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়াই। কেন এটা বিয়োজন, এইটা, এই দীপান্বিতা কি বলছো, দীপান্বিতা এটা দহন কেন, অক্সিজেন নাই তো, অক্সিজেন না থাকলে তুমি এটা দহন বানাও কেমনে, ভুল করছো নাকি, টাইপিং মিস্টেক। অনেকেই হ্যাঁ ঘ বলতেছো যারা, তাদেরটা হইছে। দেখো, কোন একটা যৌগ ভেঙে যখন হচ্ছে বিভিন্ন যৌগ বা মৌল উৎপন্ন হয়, ওটা কিন্তু বিয়োজন। আর যদি অ্যাড হয় তখন কি, সংযোজন। যদি এক্সচেঞ্জ করে, স্থান পরিবর্তন করে প্রতিস্থাপন, অক্সিজেন দিয়ে দাঁড়ানো হইলে কি, দহন। খুব ক্লিয়ার কনসেপ্ট। যাই হোক, এটার হচ্ছে উত্তর 4। কারণ এই যে একটা যৌগ ভেঙে যৌগ বা মৌল উৎপন্ন হইছে, মৌল উৎপন্ন হইতে পারে, উৎপাদকের যৌগ বা মৌল উৎপন্ন হইতে পারে, তাহলে ওটা কি, বিয়োজন বিক্রিয়া। যারা বলেছো তাদের এটা হয়েছে 100%। আর যে একটু ভুল করছিল, দীপান্বিতা, মিতাশা আইডি থেকে একটু মনে হয় ভুল হয়ে গেছিল, চেঞ্জ করে নাও, ঠিক নাও। আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি, এটা দেখো পারো কিনা। আলোর বেসিক প্রশ্ন, আলোর বেসিক প্রশ্ন এগুলো আসে, আলোর বেসিক প্রশ্ন পরীক্ষায় আসে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোক রশ্মি প্রতিফলনের বিষয়গুলো আমরা জানি না, জানি। হালকা মাধ্যম, ঘন মাধ্যম, আপতিত কোণ, আপতিত রশ্মি, অভিলম্ব, প্রতিফলিত কোণ, প্রতিফলিত রশ্মি, কত হিসাব নিকাশ আছে। এইগুলো ভাই, এই যে দেখো, প্রত্যেকটা বললে আমার মুখ দিয়ে অটোমেটিক্যালি তোমার নবম দশমের কথা চলে আসে। কারণ এইটা তো বেসিক জিনিস আলোচনা করছে, তাও বেসিক বিষয়গুলাই বুঝায় আর কি। সামনে তো অনেক কিছু দেখায় বিস্তৃতি করে আলোচনা করার। হ্যাঁ, বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে। কোন যৌগকে ভেঙে যদি আরো মৌল পাওয়া যায় তাকে বিয়োজন। হ্যাঁ, মৌল হইতে পারে ভাইয়া, যৌগ হইতে পারে। হ্যাঁ, ওকে। 17 কে কি বলতেছো, 17 কে কি বলতেছো, দুইটি বলতেছো। হ্যাঁ, নাফিসা থেকে মোহাম্মদ নেহান, তানজিদা, ওয়াজিহা, দুইটি বলতেছো। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি কি জানো, দুইটি তো কি বলতে পারবা, শুভম দে, দুইটি। হ্যাঁ, এটা বোধহয় অনেকে পারবে। মিতাশা, দীপান্বিতা বলতেছো দুইটি। হ্যাঁ, এখন ঠিক আছে। হারিসা বলতেছো দুইটি, এটা পারবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্রটা হচ্ছে আসলেই দুইটি, যে হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হয়, সরি, আপতন কোণ সংকট কোণের থেকে বড় হয়ে থাকে। সো এটা খুব বেসিক জিনিস বা ইজি প্রশ্ন, তোমরা এটা সবাই পারছো। উত্তর কত, এটি আসলে উত্তর হচ্ছে
দুইটি। এটির উত্তর আসলে কত? দুইটি। ওকে, তো এটা হয়ে গেছে। এখন দেখো 18 নম্বর প্রশ্নের উত্তরটা দাও দাও। 18 নম্বর প্রশ্নের তাড়াতাড়ি 18 নম্বর প্রশ্নের উত্তরটা দাও। কোন গ্রহটির উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, শনি। কোন গ্রহটির উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, শনি। কোন গ্রহটির? হ্যাঁ তাড়াতাড়ি, এখন কিন্তু আমরা তাড়াতাড়ি, আমাদের অনেক প্রশ্ন বাকি, তাড়াতাড়ি। ভুল হতেই পারে, কোনো প্রবলেম নাই। কোন গ্রহটির উপগ্রহ সবচেয়ে বেশি? দেখো, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, শনি। কই কোথায়? 17 বলতেছো বা 18-র উত্তর কোথায়? 18 ক। বৃহস্পতি বলেছো ইসরাত থেকে। নুরুন্নাহার খ। ইউরেনাস না, এখানের মধ্যে ইউরেনাস তো হবে না। ক বলতেছো, খ যারা বলতেছো ক। হ্যাঁ, এটা বৃহস্পতির উপগ্রহ কয়টা জানো? 92 থেকে 95টা উপগ্রহ আছে বৃহস্পতির। কতগুলা! তার মানে, এবং এর ইম্পর্টেন্ট, হ্যাঁ, এর 4টি উল্লেখযোগ্য উপগ্রহ আছে। 4টি উল্লেখযোগ্য উপগ্রহ আছে। উল্লেখযোগ্য উপগ্রহ আছে। উপগ্রহ আছে কি কি জানো? এগুলা হচ্ছে লো ইউরোপা, গ্যানিমেড, আর হচ্ছে ক্যাপিলেস্টু। এগুলো লাগবে না যদিও, লেখা দিলাম যেহেতু এটা উত্তর প্রশ্নের। যা বৃহস্পতি বলেছো সবচেয়ে, এখানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে, এইখানের মধ্যে দ্বিতীয় হচ্ছে ইউরেনাস। হ্যাঁ, 50টার উপরে 57টির মতো এরকম আছে, বাট এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কি, এখানে উত্তর হচ্ছে বৃহস্পতি। তো এখানে উত্তর কি? বৃহস্পতি। হ্যাঁ, তারপরে প্রশ্ন কি? উদ্দীপকটি পরে 19 ও 20 নাম্বার প্রশ্নের 19 ও 20 নাম্বার প্রশ্নের উত্তর দাও। ওকে, তো দেখো, নাদিয়া টক খেতে পছন্দ করে না, এমনকি সে শাকসবজি এবং টমেটো খায় না। ইদানিং দেখা যাচ্ছে তার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে। 19-এর উত্তর দিয়ে দাও ঝটপট। 19-এর উত্তর, হ্যাঁ, তোমাদের ছোট ক্লাসের বইয়ে হয়তো কম দেওয়া, বাট এক্সাক্ট হচ্ছে কি ওইটা বড় ক্লাসে আরো বেশি দেওয়া আছে। হ্যাঁ, আরো বেশি। ওকে, সাদা কালার দিয়ে লিখলে ভালো হয়। ওকে, ঠিক আছে, এখানে আসলে সাদা আছে, এখানে তো সাদাটা নাই। ঠিক আছে, দেখো, মোটামুটি আমিও তো দেখতেছি, বোঝা যায় হালকা। তো এইটার উত্তর দাও, এইটার উত্তরটা একটু দাও। ওকে, তো এটার উত্তরটা দাও। 19 কি বলতেছো? স্কারভি। তো এই যে দেখো, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তেছে, অনেকে বলতেছো কি স্কারভি রোগ। হ্যাঁ, এইটা রোগের একটা প্রশ্ন ইম্পর্টেন্ট বেশি, রোগের প্রশ্ন একটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, রোগের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আসবে, এরকম ইম্পর্টেন্ট কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না। তো আরো কিছু রোগ আছে, অনেকেই গ বলতেছো, অনেকেই এই জন্য নাম মেনশন করতেছি না, কমেন্ট গুলো চলে যাচ্ছে। অনেকে কি বলতেছো গ, মানে কি নাদিয়া কোন রোগে আক্রান্ত হয়েছে? ক নাম্বার মেরাসমাস, খ নাম্বার রিকেটস, গ হচ্ছে স্কারভি, আর হচ্ছে ঘ হচ্ছে কি কোয়াশিয়কর। আমরা পড়ছি ছোটবেলায়, রিকেটস রোগ হয়, আর আমিষের অভাবে হচ্ছে কি স্কারভি রোগ হয়, আর ওটা ভিটামিন ডি এর অভাবে। তাহলে এইটা কি? এই যে দেখো, স্কারভি, সরি, কোয়াশিয়কর রোগ হয়। এটার উত্তর কি তাহলে? উত্তর কি? স্কারভি। ওকে, তো এটার উত্তর হচ্ছে স্কারভি, যারা বলেছো হয়েছে। পরেরটাতে যাই। উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে বয়স্কদের ক্ষেত্রে, উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে, হ্যাঁ, ওই যে কি কি খাদ্য আছে উদ্দীপকে বলো তো? উদ্দীপকে টক আছে, শাকসবজি, টমেটো, এগুলোর অভাবে বয়স্কদের ক্ষেত্রে কি হয়? 19 ক হচ্ছে হাড় দুর্বল হয়ে যায়, ত্বক চুলকায় এবং ঘা হয়, বুকের হাড় বেঁকে যায়। এটা এখন 20-এর উত্তর দাও। 20-এর উত্তর দাও সবাই, 20-এর উত্তর দাও, 20-এর উত্তর দাও। অনেকেই আছো, আমরা কি আরো আমাদের অনেক আছে প্রশ্ন, আমরা কি আরো আগাবো নাকি আরেকটা ক্লাস পোর্শনে শেষ করবো? এটা আমরা শেষ করে দিব, সমস্যা নাই, শেষ করে দিব। এরকম ম্যারাথন ক্লাস কিন্তু খুব কার্যকরী। হ্যাঁ, এরকম ম্যারাথন ক্লাস মিস দিও না। খালি এইটা না, যে কোনো বিষয় নিয়ে লাস্ট সময়ে তোমাদের প্রিপারেশন বা বুস্ট করে দিব, এত পরিমাণ বুস্ট করে দিব যে একটু যে গ্যাপ আছে না, ওই গ্যাপ গুলা ফিল আপ করে দিতে পারবে তোমরা।
আরো কয়েকবার কমেন্ট করো। ওকে, তো 20 বলো, 20 এর ক বলছে 1 ও 2। হাত দুর্বল হয়ে যায়, ত্বক চুলকায়, ঘা হয়, হারিসা বলছে। মোহাম্মদ নেহান বলছে, মিতা শাহ বলছে, দীপান্বিতা, হ্যাঁ এটা দুইটাই। বুকের হাড় আসলে ভাঙে না, এই যে ত্বক না খাইলে কারো বুকের হাড় ভাঙে না, ভাঙে? হ্যাঁ, ত্বক না খাইলে বুকের হাড় কারো আসলে এভাবে ভাঙে না। এটা অনেকেই ক বলতেছো। হ্যাঁ, আমরা কিন্তু প্রায় এইটা শেষ করে দিব, পরবর্তী পোর্শনে ক্লাসটা আরো রাখবো। আর কতক্ষণ ক্লাস করবেন? শেষ করে দিব। হ্যাঁ, শেষ করে দিব। তো দেখো, এটা আসলে হ্যাঁ, বুকের হাড় আসলে হাড়ের সাথে এই যে টকমকের কোনো কিছু নাই, এই যে হাড়ের সাথে টক শাকসবজির কোনো রিলেশন নাই। এটা হচ্ছে কি 1 ও 2। এই যে উত্তর হচ্ছে কি 1 ও 2। ওকে, তো পরের প্রশ্ন আছে আরো। হ্যাঁ, প্রাণী, কোন প্রাণীটি অরীয় প্রতিসম? এইটা বলে ফেলো, যাও এটা বলে ফেলো। আমরা শেষের দিকে, আমরা যেই পর্যন্ত এখন পড়াবো এর পরবর্তী পোর্শন রাখবো ঠিক এর পরে থেকে আর কি। হ্যাঁ, আর আমরা কিন্তু এখন প্রতিনিয়তই প্রত্যেকটা সাবজেক্টের উপরে এরকম ম্যারাথন যাবে, একদম ম্যারাথন যাবে। তো ম্যারাথন বললামই, মিস দিলেই তুমি লস করে ফেলবা একদমই। মানে এখন যেটি প্রশ্নে আসবে পরীক্ষায়, এই যে আমাদের সাথে এই 20 দিন বা 15 দিন যারা এখন ক্লাসে সমানে থাকবা, এই প্রশ্নে পরীক্ষা দিতে পারবা, এইগুলাই আসবে পরীক্ষায় বসে বলবা আরে আমরা তো ম্যারাথনে পড়ে আসছি। ঠিক আছে স্যার, এগুলো স্লাইড দিবেন, সবকিছুই দিব। হ্যাঁ, সবকিছুই দিব। আর বললামই তো, হ্যাঁ, আর এই যে যারা নবম দশম শ্রেণীতে আবারও কমেন্ট করতেছে, যারা এখনো মানে ভর্তি হয়ে যেতে চাও, ওই যে অফারে এত মানে একদমই ফ্রি বলতে গেলে, কারণ তুমি বাসায় পড়লে যেটা তোমার হচ্ছে 1 মাসে এই প্রত্যেকটা সাবজেক্ট যদি বাসায় টিচার এনে পড়তে চাও, উঠবা তো নাইলে বুঝবা। বাসায় বা ব্যাচেও যদি পড়তে চাও 1000 টাকা নিচে কোনো ব্যাচ নাই। তো এই যে সবগুলো সাবজেক্টও যদি পড়তে চাও, বাংলা, ইংরেজি, অঙ্ক 3টা গেলোগা, ফিজিক্স 4টা, কেমিস্ট্রি 5টা, বায়োলজি 6টা, আইসিটি, বিজিএস মানে সবই যদি পড়তে চাও, দেখো 6-7-8 হাজার টাকা বেঁচে পড়লেই লাগবে, কথার কথা 1 মাসে। আর আমরা কি সবকিছুতে একদম প্রো, আর আমরা তো যেন তেন পড়াবো না ইনশাআল্লাহ। তোমরা তো জানোই যারা আমাদের সাথে অনেক আছো। তো আমরা এমন ভাবে প্রিপারেশন নিয়ে নিব, এবং যেটা খুব নামমাত্র, মানে এই যে 16 তারিখ পর্যন্ত বিজয় অফার, যারা ভর্তি হবে তারা তো 8,000 টাকা দেওয়া লাগবে না, 5,000 ভর্তি হতে পারবে। এবং যারা হচ্ছে এরপরে হবে, হয়তো আমাদের এই মাসটাও ভর্তি প্রসিডিউর অন রাখবো, যারা পরে হবে তাদেরকে তো আসলে কি বললাম যে হয়তো একটু বেশি দিতে হবে। তো অফারে দেখো মাত্র 5,000 টাকায় সবকিছু, এবং এই যে টি শার্টটা প্রিমিয়াম এইটা পাবে। এই যে দেখো আমাদের বই আছে, মানে একদম আমরা কিন্তু প্রিমিয়াম বই করি, বইগুলা পাবে। তাহলে এইটা মানে এটা কোনো টাকা, এটা টাকাই না। তোমরা তো আমি জানি আরো বেশি দিতে চাইবে, বাট আমরা বেশি নিব না। হ্যাঁ, তো দেখো, হ্যাঁ এটা কমেন্ট করতেছো অরীয় প্রতিসম কি, অনেকে কমেন্ট করছো তারা মাছ। হ্যাঁ, অরীয় প্রতিসম এটা তারা মাছ, এক্স্যাক্টলি এটা হচ্ছে উত্তরটা হচ্ছে, আমরা একটু দেখে নেই। অরীয় প্রতিসম হচ্ছে ওটা তারা মাছ। প্রতিসম মানে একটু ওই যে তারা মাছগুলো হচ্ছে থাকে না, এই যে স্টারের মতো একটা ওই যে ভিতরে একটা এরকম থাকে আর কি। ধরো এই যে প্রতিসম, এই যে মাছগুলা না, এই যে একটু এরকম থাকে তাদের কাটা মাথা, দেখবা এই যে মাছ দেখলে এটা বুঝবা আর কি। হ্যাঁ, তারা মাছগুলা। ওকে, তো এরপরে দেখি, এরপরের প্রশ্ন কি, কোষ বিভাজন মূলত কত প্রকার? সবাই একটা করে কমেন্ট করো। হ্যাঁ, ওকে, কোষ বিভাজন মূলত কত প্রকার বলো তো? কোষ বিভাজন এইটাও খুব ইম্পর্টেন্ট। এটা একটু আগে পড়ানোর সময় আসলে বলেই ফেলছি, কোষ বিভাজন কত প্রকার। কোষ বিভাজন কত প্রকার। ওকে, তো এই যে হ্যাঁ, আপনার ক্লাস খুব ভালো লাগে, তাই নাকি? ভালো লাগে, ঠিক আছে। হ্যাঁ, শেষ করে দিব, আজকে শেষ করে দিব। আর হ্যাঁ, যারা আসলে ওই যে ভর্তি রিলেটেড যে কোনো কিছুর জন্য তোমাদের মুর্তজা স্যার বা আমাকে হচ্ছে ফিল ফ্রি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, বা হ্যাঁ ঠিক আছে। 2টা বলতেছে 3, অনেকে বলতেছে এটা একটু তাড়াতাড়ি কমেন্ট করো। আচ্ছা, এটাই যাও আমাদের লাস্ট প্রশ্ন, এটাই আমাদের লাস্ট প্রশ্ন আজকে। পরবর্তী টপিকটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমরা আলোচনা করে দিব, না কোনো সমস্যা নাই। তোমাদের অনেকক্ষণ ছিলা, অনেক সময়ও নিছি, মজার ব্যাপার অনেকেই পারছো, এইটা খুব ভালো লাগছে। আর যারা একটু ভুল করে ফেলতেছিলে, এইটা হচ্ছে তোমার গ্যাপ, কারণ তোমার গ্যাপ তুমি ছোট মানুষ, তুমি বুঝো না। এই যে আমরা ম্যারাথনে সবকিছু গ্যাপ টেপ কি সব কভার করে দিব, সব। হ্যাঁ, অনেকেই খ কমেন্ট করতেছো, হ্যাঁ অনেকেই খ কমেন্ট করতেছো, তাইলে এটা আমার আর সাধ্য নাই। তোমাদের সবাই যেহেতু খ করতেছো, আমার আর অন্যটা উত্তর দেওয়ার কোনো সাধ্য নাই বা সুযোগ নাই। যাও, এটা উত্তর ভুল হলেও এটা উত্তর 3, যাও। হ্যাঁ, তো কোষ বিভাজন আসলে কি? কোষ বিভাজন 3 প্রকার বলে ফেলেছি। কি কি শিখে ফেলছিল এটা তো জানোই। এই যে দেখো কি জানো, এটা আমাদের লাস্ট ক্লাস। অ্যামাইটোসিস দেখো, একটা জিনিসে আমরা এত বেশি জিনিস মাথায় রাখবো একটা টপিকে আর কি, মানে এটা যে কেউ যে জায়গা থেকে প্রশ্ন করো কোনো উত্তর মানে আমাকে আটকাইতে পারবে না। অ্যামাইটোসিস, তারপরে হচ্ছে কি বলতো
মাইটোসিস, তারপরে কি এই যে তিনটা যে প্রকার বলছো, মিওসিস, একটু আইডিয়া দিয়ে দিই নাকি বলো, যারা থাকা লাগলো আর একটু প্রো হয়ে গেল এটাতে। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিসটা হয় অনুন্নত জীবে, এটা একটু লেখা রাখো না তাইলে তো হয়ে যায়, অনুন্নত শুধু জীবে, জীবে। আর মিওসিস আর মাইটোসিস হচ্ছে আমাদের আমাদের দেহে হয়, মানব দেহে, আমাদের আমাদের মানব দেহে, মানব দেহে। এর মধ্যে আরো স্পেসিফিক আছে, মাইটোসিসটা হয় সারা দেহে, আরো স্পেসিফিক আছে। দেখো কত কিছু তুমি নিতে পারবা, কত কিছু তুমি নিয়ে কোলাইতে পারবা না। মাইটোসিসটা হয় সারা দেহে, মাইটোসিসটা আমাদের কোথায় হয়, আমাদের সারা দেহে। আর মিওসিসটা হয় আমাদের জনন মাতৃকোষে, শুধুমাত্র জনন। এটা লাস্ট ক্লাস তো এই জন্য একটু লেখা দিলাম ডিটেল গুলো, হ্যাঁ, জনন মাতৃকোষে। তো দেখো ম্যারাথন ক্লাসের আজকে, হ্যাঁ অনেকেই এটা হইছে, অনেকেই হইছে। ওকে, তো আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই হচ্ছে শেষ করব ইনশাল্লাহ। তো আজকের ম্যারাথন ক্লাসে যারা কন্টিনিউয়াস ছিলে এবং যারা হচ্ছে উত্তরগুলা হচ্ছে আমাদের সাথে থেকে করেছো, আর যাদের একটু আধটু ভুল হয়েছে তাদের ভুলগুলাও ইম্প্রোভাইজ করে নিতে পারছো, কোনো সমস্যা নাই। আমরা এখন 10-15 দিন তোমার ছোটখাটো ভুলগুলা কই হইতে পারে এটা আমি জানি। তো আমরা এই বিষয়গুলোতেই ফোকাস করে আমাদের এই যে ম্যারাথন টপিকগুলো সাজাইছি। আশা করি প্রত্যেক দিন একদম সময় মেনটেন করে হচ্ছে খাতা খোতা নিয়ে বসে থাকবা, কোনো প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের আসলে রেগুলারই হবে, রেগুলারই ক্লাস হবে ইনশাল্লাহ বৃত্তির আগ পর্যন্ত। আমরা কিন্তু আগে থেকে আমাদের তোমাদেরকে কেমনে পড়াইতেছি জানোই তো, ফ্রি। আমাদের এই কোর্সটা তো ফ্রি। আমাদের বহু পেইড ব্যাচ বাদ রেখে আমরা কোনোদিন বাদ দিছি, এটা বাদ দিই না। তার মানে আমাদের ডেডিকেশনটা বুঝছো। আমি তো তোমাদেরকে এখন ভাই ব্রাদার হিসাবে চিন্তা করি, মানে তোমাদের সাথে স্পিরিচুয়াল বন্ধনই হইছে, আসলে আত্মিক বন্ধন যেটারে বলে। তো ওই জায়গা থেকে 9-10 তো ছাড়বো না আর কি। না ছাড়ার জন্য আমাদের এত ব্যস্ততার কারণেও আমরা সুযোগটা রাখছি। আমি আর তোমার মতো স্যার কিন্তু আলোচনা করছি যে এই পোলাপান্ডি তো ভাই ব্রাদার হয়ে গেছে, দেখলেই নাম দিয়ে ভালো লাগে, কি করবো তাদেরকে নিয়ে, কারণ তারা তো অনেক দূরে দূরে থাকে। তখন চিন্তা করলাম আমাদের তো পেইড ব্যাচ অফলাইনে তো আছে, অনলাইনে তো পেইড ব্যাচ আছেই, তাহলে স্যার বলতেছে তাদেরকে কি তাইলে সুযোগ দিব আমরা একটা, এই অফার দেওয়া। আর এটা কিন্তু এমন না যে 100, 200, 300, 50 জন আমরা হয়তো নিতে পারবো, সিট থাকবে খুব সম্ভবত, কারণ আমরা চাই 50 জনই তুমি তোমার জায়গায় টপ করো। বিষয়টা হচ্ছে এরকম। আর আমাদের কাছে পড়লে টপ করতেই হবে, সুযোগ নাই। আমাদের হচ্ছে আমাদের কাছে পড়ে ময়মনসিংহ শহরে, আমরা তো ময়মনসিংহ পড়াই অফলাইনে, একদম আমার ময়মনসিংহ বোর্ডে ফার্স্ট আছে, বুঝতেছো কিছু? ময়মনসিংহ বোর্ডে ফার্স্ট আছে স্যার, ময়মনসিংহ বোর্ডে ফার্স্টের ছেলেটা একটু দেখাইতে পারবেন? মুর্তজা স্যার আছে এনে, একটু দেখো না, এই যে দেখো দেখো দেখাই দেই, যাও সব বলে দিই তোমাদেরকে, গুমর ফাঁস করে দিই, কারণ জানি তোমরা একটু প্যারা দিবা, অনেকে ভর্তি হইতে চাইবা। এই যে আচ্ছা একটু দেখো, জুম করে দেখা দেই স্যার, একটু দেখান। ওই যে ময়মনসিংহ বোর্ডে দেখো আমাদের এই যে এসএসসি 25 সালে তোমাদের আগের বড় ভাইরা কিন্তু অবিস্মরণীয় সাফল্য দেখছো তুমি। এখানে দেখো জিপিএ 5, এই দিয়ে আমরা ধরি না। ময়মনসিংহ বোর্ডে আমরা ফার্স্ট হিসাব করি, ফার্স্ট। ওই যে কাজী মাহি, তোমার মাহি ভাই দেখছো, ল্যাবরেটরি স্কুল, এটা কিন্তু ময়মনসিংহ এর, এটা আমাদের ময়মনসিংহ এর স্কুল। তুমি দেখছো না কি কি নাই, আমাদের শহরের যে একদম বেস্ট প্রতিষ্ঠানগুলো আছে, বিদ্যাময় বিদ্যালয়, তোমার ময়মনসিংহ সম্পর্কে আইডিয়া যারা রাখো না আর কি, বলে দেই, পরে সার্চ দিও। এই টপ লেভেলের ক্লাসগুলো ওরাই কিন্তু অফলাইনে আমাদের সাথে কানেক্টেড, আমরা কোলাবোরেশন ওই সব কিছু নিয়ে করি। এরপরেও আমরা আমাদের ডেডিকেশন, আমাদের কথা রাখছি, তোমাদেরকে ফ্রি হইলেও 1 টাকাও নেই না, অনেকে দিতে চাইছে, আমাদের দরকার নাই, তোমরা ভাই ব্রাদার। হ্যাঁ, তোমাদেরকে ছাড়বো না যদি তোমরা আসতে চাও এখনই, আজকে ক্লাসের পরেই। আর আমরা কেমন করে না করে এটি আমরা ঢুল পেটাইতে চাই না, আমরা খারাপই পড়াই, ধরে নাও আমরা যতটুকু পড়াই অ্যাটলিস্ট তুমি বুঝে আরো 5 জনের বুঝাইতে পারবা, অতটুকু খারাপ পড়াই আমরা। তো তোমরা আগমনী, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগমনী ব্যাচে যারা ভর্তি হবে 16 তারিখ পর্যন্ত ভাই ভর্তি হয়ে যাও, কথার কথা। কারণ হইছে এরপরেই কিন্তু আমাদের কোর্স ফি 8000 টাকাই কম, টোটাল যে 8000 টাকা এটাই কিছু না। বাইরে বলে 1 মাসে এর বেশি দিতে হবে তোমার, নাইনে খালি উড়ে নেও, টের তো পাইতেছো না। কিন্তু আমরা 16 তারিখ পর্যন্ত ওটা 5000 রাখছি, মাত্র 5000, 6 মাস পড়াবো একদম। তোমাদেরকে টোটাল সিলেবাস কভার করে দিব অর্ধবার্ষিকের। অর্ধবার্ষিক পরীক্ষা দিয়া তুমি যদি ভালো করো, তখন আমাদের আরেকটা বেসিক কোর্স আসবে বার্ষিকের, ওইনে ভর্তি হইও। ভালো না করলে আর দরকারই নাই, ভালো করবা জোর করে পরে ভর্তি হবা, এরকম গ্যারান্টি আমরা দিতে পারি ইনশাল্লাহ। তো তোমরা যদি অফারে ভর্তি হইতে চাও তাহলে 5000 টাকা লাগবে 16 তারিখ ডিসেম্বর পর্যন্ত। 17 তারিখে কিন্তু ওরিয়েন্টেশন একটা ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে একদম আমাদের কার্যকরী ক্লাসগুলো জানুয়ারি 1 তারিখ থেকে হবে, কিন্তু ওই 17 তারিখের পরে 16-র পরে আসলে ভর্তি হলে কিন্তু আর কিছু করার নাই, বেশি টাকা দিয়েই হইতে হবে। আচ্ছা, তো আবার মনে করায় দেই,
শুধু ভর্তি হইলে এত পানির দামে ভর্তি হইতেছো, সব সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি মাইসিটি সব কভার করে দিতেছি, এবং এই যে টি শার্টটা পাইতেছো এটা প্রিমিয়াম। তোমার মুর্তজা স্যার প্রান্ত স্যার যেটা করে ক্লাস নেই, দেখছো কত চমৎকার দেখা যায়, ঘুরলেই বুঝতেছো কি সুন্দর লেখা, এই যে থেরাপি সায়েন্স থেরাপি মুর্তজা স্যার দেখছো। তো আমরা এই পরে যেমন এই যে ক্লাস নেই, তোমরাও এগুলো পড়ে আসলে তোমরাও কি হচ্ছে ও এইগুলা হচ্ছে রাখতে পারবা, এই তুমি পড়ে ছবি দিতে পারবা। এই যে দেখেন আমার সাথে আমাদের ছবির সাথে আমাদের ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে এটার মধ্যে তোমরা বসাইতে পারবা মাঝখানে তোমরা ছবি, আরে স্যারদের সাথে আমি, বিষয়টা হচ্ছে এরকম। তো এইটা তো পাবেই, আমাদের বইয়ের কথা বারবার দেখাইছি, বইও পাবা। তো আশা করি যে কোনো কোয়েরির জন্য প্রশ্ন থাকলে কেমনে ভর্তি হবা ফর্ম আমাকে বা তোমার মুর্তজা স্যারকে একদম হোয়াটসঅ্যাপে ফিল ফ্রি নক দিতে পারো, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও ভাই। আমি এটা কেন বারবার কেন বলতেছি, কিছু মানুষ 5-7 জন তো ভর্তি হয়েও গেছো বুঝছো। তো যা মনে হয় 12 জন 13 জন কনফার্ম করছে, 5-7 জন অলরেডি সব কার্যকর অ্যাক্টিভিটি শেষ। তো বিষয়টা হচ্ছে কি যে পরে হয়তো এত বেশি নিতে পারবো না, পরে প্রেসার হয়ে যাবে, আমাদের অফলাইন সামলাইতে হয়তো। ওকে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আশা করছি এনজয় করেছো। এবং তো এই ম্যারাথন সেকশনটা বা এই সেশনটা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত আমরা খুব ধুমায় করব এবং কনসেন্ট্রেশন দিয়ে করব, যেন আমরা আমাদের ল্যাকিং গুলো ওভারকাম করে ফেলতে পারি, এবং তোমাদের সাফল্য আমাদের প্রচেষ্টায় যেন সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারো। ভিত্তি ডাবায় মিষ্টি টাকা বাটায় দিতে পারো, টাকা নিলাম না, যাও তুমি দাওয়াত দিলে একদম বাড়িতেই যাবো তোমাদের। হ্যাঁ, আমরা এই যেটা কিনতেছি, গাড়ি কিনতেছি, সব স্টুডেন্টরা যারাই দাওয়াত দিবে তাদের বাড়িতে যাবো। ওকে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে, ওকে ঠিক আছে, পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, এবং এই পরবর্তী কোনো ক্লাসটা অনেকদিন পরের না, আমরা কন্টিনিউয়াস করবো এখন। তো তোমরা হচ্ছে আচ্ছা ওকে ওকে, ও ঠিক আছে, স্যার যেটা অ্যাড করে দিলেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই যে ক্লাস যে করতেছি এটা রেকর্ডেডও কিন্তু থাকবে, রেকর্ড থাকবে, তোমরা পরবর্তীতেও কিন্তু দেখে নিতে পারবে। এবং আমাদের কিন্তু তোমাদের যে প্রবলেম গুলো আছে এইগুলা নিয়েও স্যাররা কিন্তু ভিডিও করতেছে, টিউবে লিঙ্কডিন পাইতেছো তো, সবকিছু হচ্ছে যা প্রবলেম নিয়ে পরীক্ষা তোমার বসতে আমি দিব না, তুমি বসতে পারবা, আমি দিব না, জোর করে বসতে পারবা না। তো রেকর্ডেড ক্লাসগুলো পরে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। তো আজকে অনেক কথা বলে ফেলছি, নেক্সট ক্লাস পর্যন্ত যেন সুস্থ থাকি, তোমাদের সাথে আবার যেন দেখা হয়, সেই জন্য দোয়া করো আমার জন্য, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।